পলিটিক্যাল পার্টি রেশনাল অ্যাক্টর। সে তার মূল উদ্দেশ্য হচ্ছে সে ক্ষমতায় যেতে চায়, সে আর কিছু চায় না। আর ক্ষমতায় যাওয়ার জন্য আমার যা যা করা দরকার আমি তাই করি। ফরগেট অ্যাবাউট দ্যাট ড্রিম। আমরা একটা ভালো পলিটিক্যাল পার্টি পাবো, একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সকল নেতা নেত্রী বলবেন যে ওকে আমরা তওবা করে ভালো হয়ে গেছি। দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। যেটা হচ্ছে পলিটিসাইজেশন যেটা করে, যে দুইটা, এক হচ্ছে যে ব্যুরোক্রেসি স্পিকিং ট্রুথ টু দ্য পাওয়ার, যেটা এটাকে ধ্বংস করে। ব্যুরোক্রেসি লয়্যালটি দেখায়, এই অ্যাবসলিউট লয়্যালটি যখন সে দেখায়, এই লয়্যালটির বিনিময়ে আবার সে কিছু এক্সপেক্ট করে। এনসিপি যখন গঠিত হলো, ওদের যে বাকছাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তি, ইনিশিয়ালি ওরা বলেছিল এটা আমার ছাত্র সংগঠন না, এইরকম। ডাকসু ইলেকশনে হারার পরে এনসিপি কিন্তু একদম খুব ন্যাকেডলি বাকছার যে তাদের ছাত্র সংগঠন, সেটা হচ্ছে তারা এস্টাবলিশ। জুলাই, যারা নিজেদেরকে জুলাইয়ের ধারক এবং বাহক মনে করতেছেন, I have to raise question about your commitment to July, because you did not understand what July is all about. It's not about empowering you. আমরা যখন আজকে থেকে 5 বছর পরে when we look back in this time, আমরা অ্যাচিভ করছি, আমরা যে একদমই অ্যাচিভ করি না কিছু আমি সেটা বলবো না, বাট আমরা একই সাথে we missed a lot. আর একটা দুধ চা মনি ভাই, চা একটা, লিকার কম আর একটা গোল্ড লিকার। চায় এত চিনি দিছো? হ্যালো। ডায়েটে আছি। হ্যাঁ, আমি টঙে আছি। আয়। আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন আছে। আমরা যে আম স্বাধীনতার পর গত অলমোস্ট প্রায় ৫৪ বছরে এখনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারিনি। ফ্যাসিজমই দেখছি, স্পেশালি লাস্ট ১৫ বছর। হুম। তো ভাই, এটা আসলে আমরা কেন পারিনি? মানে এটার কারণটা কি? আমার কাছে মনে হয় একটা বড় কারণ হচ্ছে কি, যে গণতন্ত্র বলতে আমরা কি বুঝি, এই বোঝাপড়ায় না একটু ঝামেলা আছে। গণতন্ত্রের ডেফিনিশনের সবচাইতে মিনিমালিস্ট যে ডেফিনিশন, মানে মিনিমাম যেটা লাগে, সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে ইট ইট ক্রিয়েটস অ্যান ইলেকটোরাল ডেমোক্রেসি। বাট সেই ইলেকটোরাল ডেমোক্রেসি কখনোই কোনো অবস্থাতেই একটা ডেমোক্রেটিক কনসলিডেশন বা ডেমোক্রেটিক ইনস্টিটিউশনালাইজেশন আমরা যেটা বলি, সেটা এনশিওর করতে পারে না। মানে আমি যদি নির্ধারিত বিরতিতে শুধু ইলেকশনটাই আমার ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে, এইটুকু যদি আমি এনশিওর করি, তাহলে আমি ডেমোক্রেটিক পরিবর্তন দেখতে পাবো। কিন্তু এই মাঝখানের সময়টায় একটা রাজনৈতিক দল, সে যে একটা জবাবদিহিতার মধ্য দিয়ে যাবে, সে যে একটা কম্প্রোমাইজ, মানে ডেমোক্রেসির তো অনেকগুলো বৈশিষ্ট্য আছে। ডেমোক্রেসি তো পলিটিক্যাল ইনস্টিটিউশন বিল্ডিং এর উপর ডিপেন্ড করে, যে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো আমি ঠিকমতো বিল্ড করতে পারতেছি কিনা, তারা চেক এন্ড ব্যালেন্স এনশিওর করতে পারছে কিনা, সিটিজেনের পার্টিসিপেশন, এবং সিটিজেনের পার্টিসিপেশনটা গণতন্ত্রের যেই ডেফিনিশনে আমরা গেছি ইলেকট্রাল ডেমোক্রেসিতে, সেখানে পুরো ব্যাপারটা হচ্ছে জনগণ হচ্ছে একদিনের জন্য, একদিনের রাজা। সে ইলেকশন আসবে, ভোট দিবে, তারপর সে ঘুমাইতে চলে যাবে। ৫ বছর পরে সে আবার ঘুম থেকে উঠবে, উঠে হচ্ছে গিয়ে এর মাঝখানে আমরা ধরে নিচ্ছি যে জনগণের আর কোনো রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস নাই। সো এই যে আন্ডারস্ট্যান্ডিং অফ ডেমোক্রেসি, আনফরচুনেটলি আন্ডারস্ট্যান্ডিং অফ ডেমোক্রেসি এখনো আমাদের অনেকের মধ্যেই আছে। এবং আমাদের বড় রাজনৈতিক দলগুলো ডেমোক্রেসি বলতে শুধুমাত্র ইলেকশনকেই বোঝে। আনফরচুনেটলি ইলেকশনের বাইরে এই যে ইনস্টিটিউশন বিল্ডিং, নেগোসিয়েশন করা, কম্প্রোমাইজ করা, যে আমি চাই এইটা হোক, এই নীতিটা হোক, কিন্তু আমি এটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারছি না। সো লেটস ডু সাম নেগোসিয়েশন, কম্প্রোমাইজ, একটা সলিউশনে আমরা পৌঁছলাম, দেন গ্র্যাজুয়ালি আমরা এসে করবো। দ্যাটস দ্য হোল দ্য ডেমোক্রেটিক প্রসেস, যেটাতে ইনস্টিটিউশন, অ্যাক্টর, এরা হচ্ছে ইন্টারঅ্যাক্ট করবে। এখানে সিটিজেনের অংশগ্রহণের একটা অপরচুনিটি থাকবে। এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের নাই, এবং এইটার রিফ্লেকশন হচ্ছে আমাদের কনস্টিটিউশনে, এইটার রিফ্লেকশন হচ্ছে গিয়ে আমাদের লিগ্যাল প্রসেসে, এইটার রিফ্লেকশন হচ্ছে গিয়ে আমাদের পলিটিক্যাল পার্টির যে অ্যাক্টিভিটিস বা এইটা, সেই প্রত্যেকটার মধ্যে হচ্ছে এই ঘটনাটা ঘটছে। এগেইন 72 থেকে যেইটা একদম বলা হয় যে এটা তো আব্দুর রাজ্জাকের, সরি, আহমদ ছফার যে বইটা 'যদ্যপি আমার গুরু', সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে যে আব্দুর রাজ্জাক আ মেট বঙ্গবন্ধু এবং উনাকে জিজ্ঞেস করছিলেন যে, "আপনি কি, এই যে ইলেকশন হচ্ছে, আপনি কি অনেকগুলো আসন অপোজিশনকে ছেড়ে দিবেন কিনা? ছেড়ে দেন। অপোজিশনের গ্রো করা লাগবে।" অ্যান্ড হি রিপ্লাইড দ্যাট, "কি বলেন? আমি জিতলে কি বাকি দলগুলার জামানত বাজেয়াপ্ত হবে। কেউই জিততে পারবে না।" সো এই যে অপোজিশনের রোলটা যে একটা ইম্পোর্টেন্ট রোল ইন আ ডেমোক্রেসি, আনফরচুনেটলি সেই আন্ডারস্ট্যান্ডিং ওয়াজ ল্যাকিং। এবং এই যে প্লুরালিস্ট একটা প্রসেস ইসে করা, এই জিনিসটা আমরা দেখিনি, এবং তারপরে তো আমরা একটা অথরিটেরিয়ান রুলের মধ্যে চলে গেলাম। 91 এর পরেও দেখেন আমাদের সকল আন্দোলনের মূল ঘটনা ঘটছে হচ্ছে ইলেকশন নিয়ে। তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন, সেটা ইলেকশন নিয়ে।
তারপরে ইলেকশনের আ এটাকে কিভাবে আটকানো হয় সেটা সংক্রান্ত আন্দোলন। এর মাঝখানে আমার পাবলিক সার্ভিস কমিশন যে পলিটিসাইজ হয়ে যে পলিটিসাইজড ব্যুরোক্রেসিকে আ রিক্রুট করতেছে, আমার সিভিল সার্ভিসের প্রত্যেকটা রিক্রুটমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট এইগুলা যে পলিটিসাইজড হচ্ছে, পুলিশকে যে একটা দলীয় ক্যাপচারের মধ্যে আমি নিয়ে আসছি, আমার যে অ্যান্টি করাপশন কমিশনকে আমি ধ্বংস করছি, হিউম্যান রাইটস কমিশনকে আমি তৈরি করে এটাকে আমি বানাইছি হচ্ছে অবসরপ্রাপ্ত ব্যুরোক্রেটদের আশ্রয়স্থল। যে উনাদের যখন আর কোথাও জায়গা দিতে পারতেছি না, আচ্ছা উনাদেরকে হিউম্যান রাইটস কমিশনে পাঠায় দেই। তাহলে এই যে ইনস্টিটিউশন গুলার যে রোল, সেইটা রেকগনাইজ না করা, সেইগুলাকে স্ট্রেংথেন না করা, এটার উপরেই তো আমরা হচ্ছে গিয়ে ডিপেন্ড করে আসছি। এই আন্ডারস্ট্যান্ডিংটাই তো আমাদের হয় নাই আনফরচুনেটলি। আই থিংক দ্যাট ইস ওয়াই যে এই গণতন্ত্রের খুব ন্যারো এবং জনগণের অংশগ্রহণের বাইরে থেকে হচ্ছে গিয়ে কাজ করার যে চিন্তাভাবনাটা, এইটা আমাদের অনেক ভুগিয়েছে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আই এম নট সিউর উই হ্যাভ লার্নড দ্যাট লেসন। আমি এখনো নিশ্চিত না যে এই নির্বাচনের পরে এগুলো আসলে একটা অপরচুনিটি পাবে কিনা। যদি পায় তাহলে ইয়েস উই উইল মুভ ফরওয়ার্ড। আর যদি না পায় তাহলে বেসিক্যালি আমরা একটা সাইকেলের মধ্যে ঘুরতেছি। আমরা আবার ৯১ সালে চলে যাব। হয়তো কয়েক বছর এরকম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখব। আবারও কিছু একটা হবে। আবারও আমরা এই ২০২৪ এ ফেরত আসবো এইভাবে। সো এইটা হচ্ছে আমার মনে হয় একটা সমস্যা। আমি জানি না এই সাইকেলটা আমরা ব্রেক করতে পারবো কিনা। এখন ভাইয়া এই যে সাইকেলটার কথা বলি আসলে হুম, এই সাইকেলটা ব্রেক করার জন্য আসলে পলিটিক্যাল পার্টিজ নিজেদের রিফরমেশন কতটা ইম্পর্টেন্ট? কারণ তারা যখন বলে যে আমরা রাষ্ট্রীয় হুম, প্রতিষ্ঠানগুলো হচ্ছে রিফর্ম করব। কিন্তু তাদের হুম, ধরেন স্টেটমেন্ট বা তাদের কথাগুলা মাঝে মধ্যে হচ্ছে ট্রাস্টওয়ার্দি হয় না। যেমন মনে করেন অনেকে বলে যে এভাবে যে দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা খুব বেসিক একটা, এটা সবাই বুঝে ঐক্যবদ্ধ থাকতে হবে। হুম, এটা বলার কিছু নাই। কিন্তু হুম, তারা আবার যখনই অন্য পলিটিক্যাল পার্টি কোন কথা বলে তারা বলতেছে যে না এটা হবে না বা এই যে ১ম এই মানে একদম খুব ইনিশিয়ালি তাদের মধ্যে একটা কাইন্ড অফ একটা কন্ট্রোভার্সি দ্বন্দ্ব। তো হুম, রাজনৈতিক দলের নিজেদের মধ্যে ডেমোক্রেসি এক্সারসাইজটা কত ইম্পোর্টেন্ট যাতে জনগণ বিশ্বাস করে যাতে আমরা হুম, সাইকেলটা ব্রেক করতে পারি যে হুম, হ্যাঁ, এই হুম। পার্টি ক্ষমতায় গেলে বা আম আম আ রাষ্ট্র পরিচালনায় গেলে তারা হচ্ছে অ্যাকচুয়াল রিফর্মস গুলো নিয়ে আসতে পারবে। দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট, ভেরি ইম্পোর্টেন্ট। কিন্তু ওই যে আমি একদম শুরুতে যে কথাটা বলেছিলাম যে কোন পলিটিক্যাল পার্টি নিজের উদ্যোগে এই ঘটনা ঘটাবে না। এটা হচ্ছে গিয়ে তার উপরে প্রেশার ক্রিয়েট করতে হবে। তাকে ইনসেনটিভাইজ করতে হবে। আমি যদি সেই ইনসেনটিভ না রাখি বা কনস্ট্রেইন না রাখি, এটা না করলে তার একটা ফল ভোগ করতে হবে। আনফরচুনেটলি এইবারও আমরা সেটা দেখিনি। কারণ আপনি দেখেন, টু বি ভেরি অনেস্ট, আমরা যে পলিটিক্যাল পার্টি রিফর্ম এর কথা যদি বলি, এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নমিনেশন যে প্রসেস এ গেছে, সেখানে কি আপনি ইন্টারনাল ডেমোক্রেসির কোনো রিফ্লেকশন দেখেছেন? সো না। ইস ইট সামথিং হচ্ছে গিয়ে লোকাল লেভেল থেকে আ মানে আমেরিকায় যেটা হয় যে প্রাইমারি সিস্টেমে বা অন্য কোনো উপায়ে আ মানে লোকাল পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের রিফ্লেকশন সেটা কি আপনি দেখেছেন? আমরা তো দেখি নাই সেইটা। Yeah. সো অ্যান্ড দেন হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টির ফাইন্যান্স এর ক্ষেত্রে আমরা কি কোন ধরনের চেঞ্জ আনতে পেরেছি? আমরা যেই নমিনেশন এ যাদের নিয়ে আসতেছি, তাদের বিষয়ে আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছি, সেগুলো কি আমাদের এমন কোন ইন্ডিকেশন দেয় যে বেসিক্যালি পলিটিক্যাল পার্টি গুলো চেঞ্জ হয়েছে? দেয় না। এখন একটাই ভরসা যে যেটা আমি বলতেছিলাম যে আমরা যেহেতু একটা রাপচার এর মধ্য দিয়ে গেছি, এই রাপচার একটা অপরচুনিটি দিছে কিছু রুলস গুলোকে রিডিজাইন করার। রুলস গুলো যদি আমরা পারফেক্টলি রিডিজাইন করতে পারি, তাইলে হয়তো একটা প্রেশার আমরা পলিটিক্যাল পার্টি গুলোর উপরে দিতে পারবো। বাট এইখানে হচ্ছে খুব ইম্পোর্টেন্ট একটা কথা। বাংলাদেশের হিস্ট্রির দিকে যদি তাকান, আমাদের একটা টেনডেন্সি আছে আমাদের পলিটিক্যাল পার্টি গুলো না সবচাইতে ভুল লেসনটা নেয়। তারা শিখে, ভুল জিনিসটা শিখে। হ্যাঁ, এবং আমি একদম উদাহরণ দেই যে যেটা হচ্ছে ধরেন আ বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ১ম এ মানল না। বাংলাদেশের হিস্ট্রিতে যে মাগুরা ২ এর বাই ইলেকশনে যে কারচুপি হলো মানে ইনিশিয়ালি আওয়ামী লীগ এবং তার অন্যান্য দলগুলো যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলছিল, নো ওয়ান অ্যাকচুয়ালি কেয়ারড। খুব একটা যে এটা জনপ্রিয়তা পেয়েছিল তা না। পেল কখন? মাগুরা ২ ইলেকশনে। মাগুরা ২ ইলেকশনে কারচুপি হলো অ্যান্ড ইট ওয়াজ আননেসেসারি। ওই একটা সিটে কিচ্ছু যায় আসে না। ওইটা আওয়ামী লীগের সেফ সিট ছিল। আওয়ামী লীগ ওখানে সবসময় জিতত। ওই একটা সিট আওয়ামী লীগের এমপিই তো মারা গিয়েছিলেন, ওই জায়গায় হয়েছিল। তো উনি যদি আবার জিতে আসেন তাতে পার্লামেন্টের কোনো কিছুই চেঞ্জ হয় না। বাট দ্যা গভর্নমেন্ট ডিসাইডেড নট টু ডু দ্যাট। যার ফলে হুম, হুম। কেয়ারটেকার গভর্নমেন্টের আইডিয়াটা পপুলারিটি পেল। এখন আওয়ামী লীগ এসে দেখলো যে ওকে আমার যদি আবার ক্ষমতায় থাকতে হয়, তাহলে আমার এখন এই কেয়ারটেকার গভর্নমেন্টটা নিয়ে একটা ঝামেলা পাকাইতে হবে। সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে যে আমার লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসকে আ আ বানাইতে হবে।
এখন লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস এতদিন পর্যন্ত একটা কাস্টমস ফলো করা হতো যে সবচাইতে সিনিয়র মোস্ট যিনি অ্যাপিলেট ডিভিশনের জাজ উনিই চিফ জাস্টিস হবেন। আওয়ামী লীগ সেটা ব্রেক করলো। ব্রেক করে সিনিয়রিটি ব্রেক করে একজনকে নিয়ে আসলো যে আশা করছিল যে ইনি হচ্ছে উনার দলের লোক। আর উনি সামহাও দলের লোক হইলেন না। উনি স্বাধীনভাবে কাজ করলেন। বিএনপি এটা থেকে লেসন নিল যে তাইলে তো শুধু ইয়া করলে হবে না। মানে সর্বশেষ অবসরপ্রাপ্ত চিফ জাস্টিসে নিয়োগ করলে হবে না বা সিনিয়রিটি ব্রেক করলে হবে না। এবং সিনিয়রিটি ব্রেক করে আগে থেকে লোকরে ঠিক করতে হবে যে এই লোকরে আমি চিফ অ্যাডভাইজার হিসেবে চাই এবং উনি যাতে আসে সেটা আমি এনশিওর করতে পারি। সো তারা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে 65 থেকে 67 বছর করলো বিচারপতির অবসর বয়সসীমা যাতে তারা একজন স্পেসিফিক ব্যক্তিকে নিয়ে আসতে পারে। এই যে বললাম যে ভুল লেসনটা। আপনি যতই রুলস ভুল বানান লেসনটা। সো আমি যেটা সিওর যে এইবারও যখন আমরা চেঞ্জ যদি কিছু আনতে পারি, পলিটিক্যাল পার্টি উইল স্টার্ট থিংকিং ফ্রম দ্য ডে 1 এইটারে আমি কিভাবে নষ্ট কিভাবে করতে এটা পারি। ব্রেক করা যায়। এইখানে আমি এবং এই অসাধারণ একটা জায়গাটাতে কথা বলছেন এসে ভাইয়া। হুম। এবং এই জায়গাটাতে এসেই হচ্ছে গিয়ে সিভিল সোসাইটির রোলগুলা ইম্পর্টেন্ট। কারণ যখন আপনি এরকম একটা রাপচার হয় না, তখন এই উইন্ডো অফ অপরচুনিটি যখন ওপেন হয়, তখন অল্প সময়ের জন্য হয়তো ২ বছর ৩ বছরের জন্য সিভিল সোসাইটি অর্গানাইজেশন, গ্রাসরুট অর্গানাইজেশন তাদের একটা অপরচুনিটি তৈরি হয় যে আচ্ছা আমি এই প্রসেসের সাথে কিভাবে মানুষজনকে আ ইনভলভ করতে পারি। আমি যদি একটা উদাহরণ দিই যে লেটস অ্যাজিউম ফর ইনস্ট্যান্স দ্যাট আমরা এন্টি করাপশন কমিশনকে স্বাধীন করতে পারলাম না। ঠিক আছে? এখন তাহলে সিভিল সোসাইটির এখন রোল হবে ২ টা জিনিস। নাম্বার 1 যে জনগণের যেই দুঃখ, কষ্ট বা করাপশনের যে অভিজ্ঞতাটা সেটা আমি এন্টি করাপশন কমিশন পর্যন্ত কিভাবে নিয়ে যাইতে পারি এইটার মেকানিজমটা তাকে তৈরি করতে হবে। এইটা কোন পলিটিক্যাল পার্টির ইন্টারেস্ট নাই এটা তৈরি করার। কিন্তু এইটা হচ্ছে আমার অপরচুনিটি যে যেহেতু ২-৩ বছর এট লিস্ট এন্টি করাপশন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। এই ২-৩ বছরের মধ্যে আমার এই মেকানিজমটা তৈরি করতে হবে। ২ এই এন্টি করাপশন কমিশন যেন তার কাজটা স্বাধীনভাবে করতে পারে। সে যখন কোন একটা অ্যাকশন নিবে তখন তার এগেইনস্ট এ যেন আবার সরকার কোন ব্যবস্থা না নেয়, সেইটা এনশিওর করার জন্য আবার হচ্ছে আপনার উচ্চ কক্ষের থ্রুতে বা হচ্ছে পার্লামেন্টের থ্রুতে এক ধরনের নেগোসিয়েশন বার্গেনিং এ সিভিল সোসাইটিকে পার্ট হইতে হবে। এইটা যদি সে সাকসেসফুলি করতে পারে, তাইলে হচ্ছে আমার একটা established একটা সিস্টেম আস্তে, আস্তে দাঁড়াবে। অন দি আদার হ্যান্ড সিভিল সোসাইটি যদি দূর হয়ে কি সংস্কার না সংস্কার এসব কিছু বুঝিও না, সরকার যা ইচ্ছা করুক। দেখি আমি কি হয়। আমি আমার মতো অ্যাওয়ারনেস রেইজ করে যাই। আমি আমার মতো এটা করে যাই। আমাদের যে চেঞ্জ গুলা করতেছি, চেঞ্জ গুলার সাথে আমি সিটিজেনকে কিভাবে ইনভলভ করব? লিঙ্কেজ গুলা আমি কিভাবে বিল্ড করব? হুক আমি কিভাবে তৈরি করব? এইটা যদি আমরা না করতে পারি তাহলে কিছু হবে না। আই থিংক দ্যাট ইস দ্য অনলি ওয়ে এবং এইটা আমরা করতে পারলে তখন পলিটিক্যাল পার্টি গুলা রেসপন্ড করতে বাধ্য হবে। কারণ আমি আর কিছু করতে পারতেছি না। আমি করতে গেলে এই ঝামেলার মধ্যে পড়তেছি। তো কিন্তু আমাকে ভোটে জিততে হবে। তাইলে ঠিক আছে আমি একটু শোনার চেষ্টা করি। আমি যেটা বললাম ইটস অনগোইং ফাইট। সে আবারও চেষ্টা করবে রুল ব্রেক করার জন্য। আবারও চেষ্টা এক্সাক্টলি, করবে সে করার জন্য। এক্সাক্টলি। অ্যান্ড দিস ইস সামথিং দ্যাট উইল গো অন। ভাইয়া এখানে একটা খুব সুন্দর একটা জিনিস চলে আনছেন। সেটা হচ্ছে যে আপনি ইউএস পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এর যে কথাটা বললেন যে একটা হুম, প্রেসিডেন্ট ট্রাই করছে একটা জিনিস করতে। কিন্তু তারই দলের একজন ভোট হুম, দিতে পারছে এটার এগেইনস্ট এ। এটা হুম, কমপ্লিটলি অ্যাবসেন্ট আমাদের দেশে। এটার পিছনে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলোতে আসলে নিজেদের মধ্যে গণতান্ত্রিক হুম, প্রথার ব্যবস্থা নাই। তাদের যে অ্যাবসোলিউটলি। হুম, তারা নিজেরাই মানে দেশে কি হুম, ইমপ্লিমেন্ট করবে? তাদের যে কেন্দ্রীয় যে লিডারশিপ সেগুলোই আমরা দেখতে পারি যে অনেকটা হুম, পরিবারতন্ত্র। তো সবার ১ম এ আসলে রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক হতো, তাহলে আসলে একজন চিন্তা করতে পারত যে, আচ্ছা আমি যদি তার এগেইনস্ট এ ভোট দেই কোনো সমস্যা নেই। কারণ সে তো হুম, আমাকে কিছু করতে পারবে না। আমার দেশে অন্যান্য হুম, গণতান্ত্রিক ওয়েতে ইয়া হবে, নেতৃত্ব ইয়া হবে। তো এই একটা বিষয়টা আসলে আমরা কনস্টিটিউশন এর মাধ্যমে বলেন বা আমাদের যে সংস্কার আসছে গণভোটের মাধ্যমে বলেন, আমরা হয়তোবা আমাদের সরকারে যারা থাকবে, সংসদে হুম। যারা থাকবে তাদেরকে আমরা হয়তোবা গণতান্ত্রিক আ রাজনৈতিক পাওয়ার এর চেক অ্যান্ড ব্যালেন্স এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। কিন্তু রাজনৈতিক দলকে হুম, আমরা কিভাবে আসলে গণতান্ত্রিক করতে বাধ্য করতে পারি? বা তারা আপনি যেটা বললেন যে কোন রাজনৈতিক দল এটা করতে চাবে না। কোন হুম, পরিবার যারা ক্ষমতায় আছে তারা চাবেই তার ছেলে, তার নাতি হুম। তারাই আসুক। হুম? কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোকে আমরা কিভাবে বাধ্য করতে পারি গণতান্ত্রিক প্র্যাকটিসের? আমি একটা উদাহরণ দেই যে প্রবাবলি হিসাবে। ধরা যাক এই যে আমরা এখন আ আমরা যে একটু আগে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম। হ্যাঁ? এখন ধরা যাক আপনি একটা বড় দলের এমপি পদপ্রার্থী। অ্যান্ড
আপনার ইলেকশনে জেতা বা হারা ডিপেন্ড করে যে আপনার সবচেয়ে বড় নেতা আপনার এলাকায় এসে আপনার পক্ষে ক্যাম্পেইন করবে কিনা এবং হচ্ছে গিয়ে আপনি ওই দল থেকে যথেষ্ট অর্গানাইজেশনাল সাপোর্ট পাবেন কিনা। তাহলে আপনি উইল অলওয়েজ বি লয়াল টু দ্যাট লিডার। কারণ আপনার তো সংসদে আসাটাই ডিপেন্ড করতেছে ওই এমপির ওই নেতার উপরে। নেতা যদি না চায় তাহলে আপনি আসতে পারবেন না। নেতা যদি না চায় তাহলে হচ্ছে গিয়ে আপনি তাহলে যদি নেতার উপরেই ডিপেন্ড করে আপনার ঘাড়ে কয়টা মাথা যে আপনি নেতার সিদ্ধান্তের এগেইনস্ট এ ভোট দিবেন? যদি বাই এনি চান্স আমরা যেটা বলতেছিলাম যে প্রক্সিমেট পলিটিক্স যেইটা ঘরে, ঘরে যাওয়াটা, এইটা যদি আসলেই এস্টাবলিশ হয়, then if a এমপি পদপ্রার্থী realizes he actually finds out that হচ্ছে গিয়ে my win doesn't rely on Tarek Rahman or Shafiqur Rahman or Nahid Islam. My win rely on what my people think. তারেক রহমান বা শফিক রহমান বা নাহিদ ইসলাম যা বলুক মানুষজন সেটা চিন্তা করতেছে না। মানুষজন দেখতেছে আমি তার কাছে যাচ্ছি কিনা। এইটা যদি হয় তাহলে হচ্ছে যেটা বললাম যে গ্রাসরুট থেকে আপনার একটা অ্যাকাউন্টেবিলিটি যেইটা আপনাকে একটা সার্টেইন অ্যামাউন্ট অফ ফ্রিডম দিবে। মানে আমার এমপি হওয়া, আমার জেতা যদি ইনাদের উপরে ডিপেন্ড না করে আমার এলাকার মানুষজনের উপর ডিপেন্ড করে, তাইলে I will be more free. এইটার সাথে আমরা জুলাই সনদে যে আর্টিকেল 70 তে যে চেঞ্জটা আনছি সেটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, সেটার একটা পজিটিভ ইমপ্যাক্ট এখানে থাকবে। বাট এগেইন দিস ইজ আ শর্ট লিভড গেইম। এই গেমটা আপনি হচ্ছে গিয়ে তখনও কাজ করবে না যদি ২ টা ঘটনা না ঘটে। আবারও সেই সিস্টেমেটিক চেঞ্জ এর কথা। এবং এই জায়গায় উই হ্যাভ লস্ট। আমি একদম হুম, হুম। পরিষ্কার বলে দেই, এই জায়গাটায় আমরা কিছুই করতে পারিনি। আমরা কনস্টিটিউশন রিফর্ম নিয়ে বলছি কিন্তু ইলেকটোরাল সিস্টেম রিফর্ম কমিশনের রিপোর্টে ইন্টারনাল ডেমোক্রেসি চর্চা নিয়ে যেই ডিসকাশন গুলা হয়েছিল, যেই রেকমেন্ডেশন গুলা ছিল, ওইগুলা দেখেন কোথাও নাই। আমরা ভুলে গেছি। সো ওই ইন্টারনাল ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করার যে মেকানিজম, দিস ওয়াজ দ্য টাইম যেটা বললাম যে রাপচারের পরবর্তীতে একটা টাইম আসে। আমরা সেটা হারায় এই ফেলছি। আমরা জুলাই এটা করতে সনদে তাহলে পারিনি। ভাই ভাইয়া এটা হুম, ইমপ্লিমেন্ট করার একটা সুযোগ ছিল, রাইট? এটার সুযোগ ছিল। অফকোর্স ছিল। কিন্তু হয়নি। অফকোর্স আচ্ছা। ছিল। এটা হয়নি। এবং আপনি দেখেন যে এই যে আরপিও যেটা হয়েছে, আমরা অনেক জিনিসপত্র খেয়ালই করি নাই যে আরপিও তে কি সমস্যা আছে। দ্য আইডিয়া দ্যাট একজন স্বতন্ত্র প্রার্থীকে ৫,০০০ সিগনেচার জোগাড় করতে হবে তার এলাকার ভোটার। কিন্তু তার কোনো উপায় নেই এইটা বোঝার যে আমার এলাকার ভোটারগুলো আসলে কে? তার কাছে কোনো ইনফরমেশন নাই। মানে ধরেন ফর ইনস্ট্যান্স আমি আসলে বুঝতে চাইছিলাম। আমি নিজে বুঝতে চাইছিলাম আমি কোন এলাকার ভোটার। তো ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যে সিস্টেম গুলো আছে আমি একটা এসএমএস পাঠাইছিলাম। সো ওইটা আমি পাঠাইছিলাম বোধহয় ২৪ তারিখ। তো আজকে তো জানুয়ারির ২৪ তারিখ হয়ে গেছে। ১ মাস হয়ে গেছে। এখন পর্যন্ত সেই এসএমএস এর কোনো রিপ্লাই আসে নাই। কিন্তু আমি যদি কোনো স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট দিতে চাইতাম, আমার সাইন করতে চাইতাম, আমার হাতে তো সময় ছিল ২-৩ দিন। সো হুম। এই যে এইটার যে একটা ডিফিকাল্টিজ, এটার যে একটা প্রবলেম, এইটা তো আমাদের অ্যাড্রেস করা উচিত ছিল। এবং এই রিলেটেড একটা প্রপোজাল বা রেকমেন্ডেশন ইলেকট্রাল সিস্টেম রিফর্ম কমিশনে ছিল। আমরা সেটা নিয়ে কোনো কথা বলিনি। ইলেকট্রাল সিস্টেম রিফর্ম কমিশন একটা কথা বলছিল যে ইলেকশন কমিশনকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আপনি অটোনমি পান, কোনো সমস্যা নেই। কিন্তু অটোনমির সাথে আপনাকে রেসপন্সিবিলিটি হইতে হবে। ওইটাও হচ্ছে গিয়ে আমরা রাখতে পারিনি। ইন্টারনাল ডেমোক্রেসি ইন্ট্রোডাকশন এর একটা প্রপোজাল ইলেকট্রাল সিস্টেম রিফর্ম কমিশনে ছিল। সেইটাও আমরা হচ্ছে গিয়ে রাখতে পারিনি। সো এই যে আমরা যে চান্স গুলো মিস করছি, এইগুলো আমাদের ভোগাবে। এখন যেটা একটাই মানে I don't have an answer that এটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো কিনা। What I know that we have to raise our voices এইগুলা নিয়ে, এই ছোট, ছোট জিনিসপত্রগুলো নিয়ে we have to keep shouting. ওই যে ওই অল্প ছোট যে স্মল উইন্ডোটা আমরা আগামী ২-৩ বছরে পাবো, সেখানে চিৎকার করে যদি এইগুলো আমরা কিছু ঢুকাতে পারি, তাইলে হয়তো কোনো লাভ হতে পারে। আদারওয়াইজ we are not necessarily in a good position in terms of that. ভালো সুন্দর কথা বলছেন ভাইয়া। আচ্ছা ভাই এখান থেকে আমি একটু আপনি এটার বিষয়ে কথা বলছেন বা আমি জানতে চাই এরকম হুম, বেশি করে যে এই যে সিভিল সার্ভিস, পুলিশ প্রশাসন বা পাবলিক হুম, ওয়ার্কস ডিপার্টমেন্ট বা রোডস অ্যান্ড হাইওয়ে যেটাই হোক, তারা যে ধরেন যে সরকারি ক্ষমতায় আসে তাদের হয়ে হুম, কাইন্ড অফ কাজ করে। মানে তারা কাইন্ড অফ হুম, স্বাধীনভাবে কাজ করতে পারে না যেটা আমরা দেখছি আরকি। তো হুম, আসলে আমাদের মেকানিজমটা কি হওয়া উচিত যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে, এটা কোনোভাবে পলিটিসাইজ না হয়। পুরাপুরি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এর বাইরে থাকে। কারণ হুম, এইটা না হলে আসলে আল্টিমেটলি পলিটিক্যাল পার্টিগুলা এই আমলাতন্ত্রকে ইউজ করে আসলে যেটা আমরা দেখছি গত ১৫ বছরে, ২০ বছরে। আম হুম, মানে
করাপশনটা ২ গুণ ৩ গুণ হয়ে যায়। কারণ আমাদের তখন বিচার চাওয়া বা হচ্ছে কোনো কাজ ঠিকমতো করার কোনো জায়গা নেই। পলিটিক্যাল পার্টিও আ আম করাপ্টেড অথবা ঠিকমতো কাজ করতেছে না। আমলাতন্ত্র কাইন্ড অফ করাপ্টেড। সো আসলে হুম। কি মেকানিজম হওয়া উচিত যাতে দে আর আউট অফ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য পলিটিক্যাল পার্টি? এটার তো কোনো ছোট আনসার নাই। এটা তো বিশাল একটা প্রশ্ন। মানে দিস ইস কাইন্ড অফ ওয়ান অফ দ্য ফিল্ড দ্যাট আই ওয়ার্ক। দ্যাট পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন রিলেশনশিপ হচ্ছে গিয়ে একটা ফিল্ড যেটা নিয়ে আমি কাজ করি। সো আ যেটা হচ্ছে আমি চেষ্টা করি একটু সংক্ষেপে উত্তর দেবার জন্য। যেটা হচ্ছে যে এসেনশিয়ালি আ ব্যুরোক্রেসি তার এখানে একটা ডিলেমা আছে। একটা ডিলেমা হচ্ছে কি যে there are some theories that says that ব্যুরোক্রেসির আসলে স্বাধীনভাবে কাজ করার কোনো ক্ষমতা নেই। প্রত্যেকটা সরকারের অধীনেই সে কাজ করবে। সরকারের কাজ হচ্ছে পলিসি ঠিক করা। যে আমি এডুকেশনে লেটস সে আমি কম্পালসরি ফ্রি এডুকেশন করব। এই ডিসিশনে ব্যুরোক্রেসির কোনো রোল নেই। ব্যুরোক্রেসির কাজ হচ্ছে ওয়ান্স গভর্নমেন্ট ডিসাইডেড দ্যাট এইটা আমি করব, এটা আমি কিভাবে ভালোভাবে করতে পারি সেটার ইমপ্লিমেন্টেশন এর প্রসেস হচ্ছে গিয়ে ব্যুরোক্রেসির রোল। এটা হচ্ছে একদম ডাইকোটমি আমরা বলি যে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি। এইটা হচ্ছে একটা পার্সপেক্টিভ এবং এই ক্ষেত্রে আসলে যেকোনো ব্যুরোক্রেসির রেসপন্সিবিলিটি হচ্ছে গভর্নমেন্টকে হেল্প করা। আবার এর বিপরীত একটা পার্সপেক্টিভ আছে। বিপরীত পার্সপেক্টিভ হচ্ছে যে লুক এটা সম্ভব না। এই জিনিস কখনো হবে না। সো লেটস সে গভর্নমেন্ট বলল আমি কম্পালসরি প্রাইমারি এডুকেশন করব। কিন্তু এই পলিসিটা যখন সে তৈরি করবে একটা গভর্নমেন্টের যে এমপি যিনি মিনিস্টার হবেন, উনি তো সবসময় সাবজেক্ট এক্সপার্ট হন না বা উনি অ্যাডমিনিস্ট্রেটিভ লস বা রুলস বা রেগুলেশনস উনি জানেন না। তো হি হ্যাজ টু ডিপেন্ড অন দ্য ব্যুরোক্রেসি এবং ব্যুরোক্রেসি তাকে বলবে যে, "স্যার আপনি এটা করতে পারবেন না কারণ এইটা এই লকে ভায়োলেট করে। আপনি এটা করতে পারবেন না কারণ এটা কনস্টিটিউশনাল এই প্রিন্সিপালটাকে ভায়োলেট করে। আপনি এইটা করতে পারবেন না কারণ এই এভিডেন্সটা বলে এটা করলে এই ক্ষতির জায়গাটা হবে।" সো ব্যুরোক্রেসি পলিসিতে সবসময় ইনফ্লুয়েন্স করবে। এটা আপনি ঠেকাতে পারবেন না। এটার আরেকটা নাম আছে এটা আমরা বলি কমপ্লিমেন্টারিটি। সো ব্যুরোক্রেসির একটা এবং এই জায়গা থেকে যেটা বলে যে ব্যুরোক্রেসির অফ কোর্স রেসপন্সিবিলিটি হচ্ছে আ মানে গভর্নমেন্টের আ যেই সাজেশন বা গভর্নমেন্টকে হেল্প করা। বাট ইফ দ্য গভর্নমেন্ট ডাজ সামথিং রং then it becomes the responsibility of the bureaucracy to say that look এটা হবে না। এইটা পাবলিক ইন্টারেস্টের এগেইনস্টে যায়। মানে স্পিকিং ট্রুথ টু দ্য পাওয়ার এইটা হচ্ছে ব্যুরোক্রেসির একটা প্রধান রেসপন্সিবিলিটি। যে আপনি এটা যদি ব্যুরোক্রেসি বলতেন একটা পলিসি আমি দেখতেছি বানানো হচ্ছে। All the evidence suggests that this policy will be a disaster and it becomes the responsibility of the bureaucracy to say that look you cannot do this. এইটা হচ্ছে এখন যেইটা হয়েছে যে আপনি যে গত ১৫-১৬ বছরে সেটা বললেন না? যেটা হয়েছে হচ্ছে পলিটিসাইজেশন যেটা করে যে ২ টা। এক হচ্ছে যে ব্যুরোক্রেসির স্পিকিং ট্রুথ টু দ্য পাওয়ার যেটা এটাকে ধ্বংস করে দেয়। যে আপনি কোনো মানে কোনো ভয়েস পাবেন না যে একটা পলিসি তৈরি করার ক্ষেত্রে কি ঝামেলা হইতে পারে। এইটা বলার মতো কোনো স্বাধীন সত্তা আর ব্যুরোক্রেসির থাকে না। ব্যুরোক্রেসি লয়াল্টি দেখায়। এই অ্যাবসোলিউট লয়াল্টি যখন সে দেখায়, এই লয়াল্টির বিনিময়ে আবার সে কিছু এক্সপেক্ট করে। আমি যে আপনাকে লয়াল্টি দিচ্ছি, সেই লয়াল্টির বিনিময়ে তো আমাকে কিছু দিতে হবে। আমাকে কখনো পাওয়ার দেওয়া হয় এবং এই পাওয়ারটা ব্যুরোক্রেসির আ রেসপেক্ট বাড়ায় দেয় সিগনিফিকেন্টলি। আমি আপনাকে একটা উদাহরণ দেই যে এটা কিভাবে কাজ করছে। ২০০০ এই গত আওয়ামী লীগের সরকারের সময় আমি জাস্ট ২ টা ঘটনা বলি আপনি একটু কম্পেয়ার করে দেখেন। ২০১০ এর দিকে সো দেয়ার ওয়াজ অ্যান ইনসিডেন্ট যে আ একটা জেলায় আমি জেলার নাম বলতেছি না, সেখানে একজন এমপি ছিলেন। উনি চাইতেন হচ্ছে উনার পছন্দের লোকজনকে সরকারি কর্মচারী পদে ঢুকাতে। সো উনি ডিসি কে বিভিন্ন সময়ই বলতেন যে, "একে নিয়োগ দিতে হবে, একে নিয়োগ দিতে হবে।" সো দ্যাট ডিসি ওয়াজ কাইন্ড অফ একটু ইন্ডিপেন্ডেন্ট। উনি ওই স্পিকিং ট্রুথ টু দ্য পাওয়ার ইসে করতেন এবং উনি রিফিউজ করতেন। এইরকম রিফিউজ করার একটা পর্যায়ে এসে একবার একটা পরীক্ষা চলার সময় ওইখানে দলের লোকজন, আওয়ামী লীগের লোকজন ঢুকে পড়ল। ঢুকে পড়ে সরকারি কর্মকর্তাদের গায়ে হাত তুলল। এবং এইটা বাংলাদেশের হিস্ট্রিতে ২০১০ এর আগে কখনো হয়নি। ব্যুরোক্রেসি ওয়াজ পাওয়ারফুল এন্ড কেউ হয়নি। এবং এইটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। তার কয়দিন পরে ওই এলাকার ডিসি, এসপি তারা মিলে একটা প্রেস কনফারেন্স করল। সেই প্রেস কনফারেন্সে ডিসি অ্যাকচুয়ালি ক্রাইড। হি অ্যাকচুয়ালি ক্রাইড দ্যাট লুক আমরা কোন জায়গাটায় আসছি। কি হলো জানেন? ওই ডিসিকে ওই এলাকা থেকে সরায় দেওয়া হলো। মানে উনি যে একটা সঠিক পদক্ষেপ নিছেন এইটার কোনো পুরস্কার উনি পাইলেন না। উনাকে ওই জায়গা থেকে সরায় দেওয়া হলো, উনাকে শাস্তিমূলক পোস্টিং দেওয়া হলো। এবং এটা হচ্ছে ব্যুরোক্রেসিকে ক্যাপচার করা, লয়াল্টি।
অ্যান্ড আপনি যখন ব্যুরোক্রেসিকে লয়াল্টি দিলেন, ইসে করলেন এবং ব্যুরোক্রেসি তখন আস্তে, আস্তে যখন পাওয়ার গেইন করলো, ওই গভর্নমেন্টের শেষের দিকে আবার হচ্ছে ওই গভর্নমেন্ট ওয়াজ রিলাইং সো মাচ অন ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি তখন হচ্ছে আবার গভর্নমেন্টকে ইসে করা শুরু করলো। আপনার যদি মনে থাকে ২০২০ এর দিকে আরেকটা ঘটনা ঘটছিল বরিশালে। তখন মেয়র ছিলেন হচ্ছে আ প্রবাবলি খুব সম্ভবত শেখ হাসিনার আত্মীয় আ আবুল হাসান আব্দুল্লাহর ছেলে। উনি ছিলেন বোধহয় মেয়র। উনার সাথে ইউএনওর একটা বিরোধ ঘটল। তখন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস অ্যাসোসিয়েশন একটা কঠিন চিঠি লিখল। সেই চিঠিতে তারা ওই ইউএনওর সাপোর্টে গেল এবং পলিটিক্যাল অ্যাক্টর তাকে বলল উনি রাজনৈতিকভাবে দুর্বৃত্তায়ন করতেছেন, উনি রাজনৈতিকভাবে খারাপ। জাস্ট থিংক অ্যাবাউট ইট। ১০ বছর আগে যেই ব্যুরোক্রেসি একজন এমপির হাতে মাইর খেয়ে কান্নাকাটি করতেছিল, কোনো বিচার পায় নাই। ১০ বছরের ব্যবধানে সেই ব্যুরোক্রেসি আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী একজন নেতার ছেলের এগেইনস্ট এ বলতে পারে, এই লোক খারাপ এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। They become so লয়াল্টি powerful. আপনি যখন করেন না, লয়াল্টির প্রাইস আছে। ব্যুরোক্রেসি এবং লয়াল্টি যখন হয়, তখন ব্যুরোক্রেসি নিজেও আনঅ্যাকাউন্টেবল হয়ে যায়। সো পলিটিসাইজেশন আসলে ২ দিক থেকেই ক্ষতি করে। আনফরচুনেটলি এগেইন দিস ইস অ্যান অপরচুনিটি দ্যাট উই মিসড। আমরা ব্যুরোক্রেসিতে কোনো চেঞ্জ আনি নাই। বরং যে চেঞ্জ গুলো আমরা আনছি সেগুলো খারাপ চেঞ্জ আনছি। আপনি যদি দেখেন আমরা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট সার্ভিসেস অ্যাক্ট যেটা আছে সেটাকে এই গভর্নমেন্ট রিভাইজ করছে। সেই রিভাইজ করে এমন একটা প্রভিশন রাখছে সেখানে হচ্ছে যে সরকারি কর্মকর্তা যদি অবাধ্য হয় তাহলে তার এগেইনস্ট এ ব্যবস্থা নেওয়া যাবে। এখন এই অবাধ্যের ডেফিনিশনটা কি? আমি যদি মনে করি স্পিকিং ট্রুথ টু দ্য পাওয়ার হচ্ছে তার রেসপন্সিবিলিটি, ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকারকে কোনো সচিব যদি যেয়ে বলে যে স্যার আপনি এটা করতে পারবেন না, এখন সে যদি বলে তুমি অবাধ্য হইছো তাহলে আমি এখন তোমার এগেইনস্ট এ ব্যবস্থা নিব, নিয়ে তাকে সরায়া পলিটিসাইজড ওয়েতে আরেকজনকে নিয়ে আসলো, সেটা কি ভালো হলো? আবারও তো আমি হচ্ছে সেই লয়াল্টির দুষ্টচক্রে চলে গেলাম। সো পলিটিসাইজেশন মুক্ত করার জন্য প্রথমত যেই জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে ব্যুরোক্রেসিকে আপনার একটা প্রোটেকশন দিতে হবে। যে কোনো ব্যুরোক্রেট যদি হচ্ছে আপনার এই স্পিক টু দ্য পাওয়ার করে, তাহলে যেন তার এগেইনস্ট এ ব্যবস্থা না নিতে পারে। সেটার জন্য আপনি পিএসসি কে কিছু রোল দিতে পারতেন। বোধহয় একটা পাবলিক সার্ভিস কমিশন, একটা রিফর্ম কমিশন বোধহয় পার্মানেন্টলি এস্টাবলিশ করা হতে পারে। তাকে দিলেন। আবার আপনি যে তাকে স্বাধীনতা দিলেন সে যেন আবার সেটাকে অ্যাবিউজ না করে, সেটার জন্য আবার হচ্ছে একটা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তৈরি করতে হবে। Very good. সেইটা মেবি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে হইতে পারে, ইন্ডিপেন্ডেন্ট বডির মাধ্যমে হতে পারে। সো একদিকে হচ্ছে আপনার পলিটিসাইজেস থেকে তাকে প্রোটেক্ট করতে হবে। আবার ওই প্রোটেকশনের মাধ্যমে সে যেন বেশি পাওয়ারফুল না হয়ে যায়, সিটিজেনের কাছে যেন তার রেসপন্সিবিলিটি থাকে সেটা এনশিওর করতে হবে। এই ২ টার কোনো কিছুই আমরা এই সরকারের আমলে দেখি নাই। এই সরকার যে কয়টা প্রায়োরিটি ঠিক করছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম এর মধ্যে, তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রায়োরিটি হচ্ছে বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে ওয়াশরুম গুলোকে ঠিক করা। সো দ্যাট ইজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। সো আমি জানি না নেক্সট গভর্নমেন্ট এসে এটাকে আসলে জোর দিবে কিনা। কারণ আপনি যদি ব্যুরোক্রেসির রিফর্ম না করেন, তাহলে আমরা আসলে সামনে আগাতে পারব না। তাহলে ভাইয়া এই বর্তমান হুম। অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি র‍্যাংক করেন অথবা এদেরকে আপনি মানে পয়েন্ট দেন ০ থেকে ১০, ০ মানে খারাপ, ১০ থেকে হচ্ছে মানে বেস্ট, আপনি আসলে কত দিবেন? মানে আপনার বিশ্লেষণ এইটা অনুযায়ী। আসলে সেক্টর টু সেক্টর ডিপেন্ড করে। কারণ হচ্ছে যে ধরেন ৫ই আগস্টের পরে যেই সেইখানে যে স্ট্যাবিলিটি বা স্ট্রং হ্যান্ড বা ইন্টারন্যাশনাল যেই ঝামেলাগুলো তৈরি হয়েছিল, সেইটাকে ডিল করা যদি বলেন সো দে ডিড ভেরি গুড। ৭, ৮ এরকম নাম্বার হচ্ছে গিয়ে এসে পাবে। ইকোনমিকে ইনিশিয়াল একটা স্ট্যাবিলিটি জায়গায় নিয়ে আসা, দ্য ক্রাইসিস দ্যাট উই আর ফেসিং, দে ডিড প্রিটি গুড। ৭, ৮, ৯ আবার ধরেন তারপরে ইনভেস্টমেন্ট করা, ব্যবসায়ীদের কাছ থেকে করা, মানে ব্যবসায়ীদের কাছ থেকে কনফিডেন্স পাওয়া, দে ডিড রিয়েলি ব্যাড। তখন হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ৪, ৫ এর দিকে হচ্ছে গিয়ে চলে যাবে। ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করা, দে ডিড কোয়াইট ব্যাড ৪ অ্যান্ড ৫ এর দিকে। জুলাই চার্টারটা ফাইনালি প্রোডিউস করা, দে ডিড কোয়াইট গুড। I will give them 6, 7 এইদিকে। আবার হচ্ছে গিয়ে একই সাথে রিফর্ম গুলোকে বাস্তবায়ন করা। এইখানে ওই জুডিশিয়ারির কিছু রিফর্ম ছাড়া আমি আমি তাদের খুব একটা অবস্থান দেখতেছি না। সো এইভাবে ওভারঅল প্রবাবলি যদি আমি সবকিছু মিলে এভারেজ করি, আমি হয়তো মিডিওকার হিসেবেই দেখব। যে ৫, ৬ এরকম জায়গাতেই হচ্ছে গিয়ে আমি রাখবো। কিন্তু আমি যেটা বললাম যে there are some areas that did exceptionally good. I will give them 8 and 9 and কিছু এরিয়াতে I will give them 3, 4 এরকম হিসেবে। আচ্ছা।
ভাই আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাই। এই বিষয়ে আমরা একটু কথা বলছি। বাট আরেকটু জানতে চাই যে আম আমরা দেখেছি আপনার সোশ্যাল মিডিয়াতে যে অনেক আ বিভিন্ন রাজনৈতিক দলের অনেক প্রার্থী তারা নমিনেশন পাইছে বাট তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, এক্সটর্শন বা হুম, হচ্ছে আপনার ঋণ খেলাপির হচ্ছে আপনার অভিযোগ আছে। এখন ওই আবারও সেই রিফর্ম এর কথায় ফিরে যেতে হয় যে যদি পলিটিক্যাল পার্টি গুলা দেখতো তাদের যে লিডাররা মাঠ পর্যায়ে বা যারা নমিনেশন নিচ্ছে তাদের বিরুদ্ধে চার্জ আছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে নমিনেশন না দিয়ে উল্টা তাদেরকে বহিষ্কার করা হতো। দ্যাট উড বি এ গ্রেট এক্সাম্পল। বাট তারা উল্টা হচ্ছে নমিনেশন পাচ্ছে। তো হুম। এই যে আবার তাদের মধ্যে কোনো রিফর্ম নাই, তারা তাদের দলের মধ্যে কোনো হচ্ছে আ ডেমোক্রেসি চর্চা নাই। তাহলে আল্টিমেটলি যদি এই চাঁদাবাজ বা ঋণ খেলাপি প্রার্থীরাই নমিনেশন নিয়ে এবং জয়ী হয়ে ফিরে আসে, হুম। আমরা তো কাইন্ড অফ আবার একই জায়গায় যাচ্ছি। আমরা কি এক্সপেক্ট করব আসলে এই মুহূর্তে? আমি কোয়েশ্চেনটা একটু উল্টাভাবে করি। আমি পলিটিক্যাল পার্টির একজন লিডার। আমার আসলে মোটিভেশনটা কি ইনাকে নমিনেশন না দেওয়ার? আমি যদি জানি যে ইনাকে যদি আমি নমিনেশন দেই, এট দ্য এন্ড অফ দ্য ডে উনার নমিনেশনটা গৃহীত হবে অ্যান্ড উনি যদি দাঁড়ান, উনি জনগণের ভোটে জিতে আসবেন, জিতে এসে আমার কথা মতো শুনবেন। তাহলে আমার আসলে ইনসেনটিভটা কি উনাকে নমিনেশন না দেওয়ার? আমি তো উনাকে নমিনেশন দিবই। থিংক অ্যাবাউট ইট ফ্রম মানে ফ্রম আ লিডারস এখানে পার্সপেক্টিভ। এখানে ভাইয়া আমাদের একটা যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমরা হুম, গত আ মানে প্রায় বলব যে ১৫-২০ বছর বা ২০ বছর আগে যাবো আমি। হুম, কারণ হুম, হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যখন আমরা 90s এ রাজনীতিকদেরকে হুম, দেখতাম, তখন তাদেরকে দেখতাম এভাবে আসতো যে বর্ষিয়ান রাজনীতিবিদ। হুম, একটা গ্রামে গেছি, সেখানে দেখতেছি যে সেখানে এমন কয়েকজন রাজনীতি আছে যারা ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর ধরে রাজনীতি করছে। অ্যাবসোলিউটলি। হুম, এবং আমাদের মেইন একদম মানে সংসদে এসে যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা বহু বছর ধরে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। একটা পর্যায়ে দেখলাম যে রাজনীতির ইম এ রাজনীতিতে যারা আসছে, নমিনেশন যাদেরকে দেয়া হচ্ছে সেই প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। বিজনেসম্যানরা আসছে। হুম, ৳১০০ কোটি দিচ্ছে জাতীয় হুম, একটা দলকে দিয়ে নমিনেশন পাচ্ছে। এবং তাদেরকে দেখছি যে তারা আসলে এটা একটা ইনভেস্টমেন্ট হিসেবে দিচ্ছে। তারা আসলে হুম, আগামী ৫ বছরে আরো শত, শত হাজার কোটি টাকা তারা আম হুম, এটাকে একটা ইনভেস্টমেন্ট। এটা তারা ইনভেস্ট করছে এবং তারা অ্যাবসোলিউটলি। লাভ করে বের হয়ে হুম, আসবে। হুম, আমরা যদি এটা ভালোভাবেই বুঝতে পারতেছি আসলে যারা এই টাকাটা নিয়ে আসতেছে, তারা তো হুম, আসলে আম আ তারা আসলে এই টাকাটা তুলে নিয়ে আসবে। তা আমরা যদি এটা জানতে পারি, তাহলে আমরা কি করতেছি? আমরা আসলে যারা অনেক বছর ধরে ২০-২৫ বছর ধরে যারা একদম মাঠ পর্যায়ে রাজনীতি করছে, তাদেরকে আমরা ডিমোটিভেট করতেছি। তো হুম, এটা আসলে একটা আ আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা এমন একটা সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছি, সেই সিস্টেমটায় আমরা আসলে দুর্নীতি বা করাপশনটা যে হবে, এটা আমরা হুম, একদম এস্টাবলিশ করেই করতেছি। এখানে রাইট। এখা এখানে রাজনৈতিক দলগুলোর যখন এরকম নমিনেশন হবে, তখন একজন ভোটার হিসেবে আমরা হুম, এটাকে রিঅ্যাক্ট করব কিভাবে? যেখানে হুম। আমরা জানি যে রাজনৈতিক দলটা ফেসিলিটেটই করতেছে করাপশন। well, there are two things here. One যেটা আমি বললাম যে at the end of the day পলিটিক্যাল পার্টি যদি মনে হয় যে এ জিতবে এবং কোন ধরনের ঝামেলা হবে না, they will do that. তাহলে ১ম এখানে what are the safeguards that we have? One sort of safeguard is that ইলেকশন কমিশন এখানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে এগুলোকে বাতিল করতে পারতেছে কিনা। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে তারপরে আপনার ইনারা যখন কোর্টে যাবেন, কোর্টের ল বা এগুলোর অনুযায়ী তাদেরকে আপনি ঠিকঠাক মতো বাদ দিতে পারছেন কিনা। মানে আপনি যে গেট কিপিং করতেছেন, সেই গেট কিপিং এ এনারা বাদ পড়তেছেন কিনা। সেটা তো হয় নাই, সেটা তো হচ্ছে না। অ্যান্ড আপনি যদি দেখেন যে মানে there was one particular case যেখানে হচ্ছে একজন বলতেছিলেন যে, "আপনাকে দিয়ে দিলাম কিন্তু আপনি হচ্ছে ঋণটা শোধ করে দিবেন।" That is not something that you should say. So that happened. তো সেটা হচ্ছে একটা ইম্পোর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে একটা জায়গা। 2nd যে জায়গাটা যে দেখেন at some point the voters have to respond. আমি একজনকে ভোট মানে ইসে দিলাম। এখন ঋণ খেলাপি এখন যদি ব্যাপারটা এরকম হয়, এটা শুনতে একটু খারাপ লাগতে পারে। What if ঋণ খেলাপি শব্দটা আমার আপনার কাছে যতটা খারাপ, যে ভোটার তার কাছে এটা ম্যাটার করে না। সে আসলে doesn't care that whether he is a ঋণ খেলাপি or dual citizen or other সে খালি সিম্পলি চিন্তা করে যে হচ্ছে আমার এলাকার রাস্তাটা সে বানায় দিতে পারবে কিনা? সে আমি তারে বাসায় ঘরে গেলে পাই কিনা? এইটা যদি তার কাছে সিগনিফিক্যান্ট হয় তাহলে মেবি আমরা ঢাকায় বসে যেটা নিয়ে কথা বলতেছি, আমরা আসলে ওই পালসটা বুঝতে পারতেছি না। আমরা মনে করতেছি একটা লোককে লোন ডিফল্টার হিসেবে দেখাইলেই বাকি সকল ভোটার খারাপ মনে করে তাকে পরিত্যাজ্য ঘোষণা করবে। মেবি জিনিসটা সেটা না। তাহলে what should we do? We probably এইখানে রুলস আপনি চেঞ্জ করেন সেটা ঠিক আছে। In addition to that, we need to talk
to those voters and explain to him why electing him is something that is not helpful for him, যেটা টু সাম এক্সটেন্ট হাসনাত করতেছে। মানে হাসনাতের ক্যাম্পেইন গুলো যদি দেখেন যে ওই যে বলতেছে যে ওই যে আপনার কাছে যে আসে, আপনার যে ভোট চায়, আপনি যে আগের দিন ভোট দেন, তারপরে কি হয়? যে যে ওয়েতে হাসনাত একটা ভোটারকে এডুকেট করতেছে, সেই ওয়েতে তো আমি আপনি করতেছি না। সেই ওয়েতে তো সিভিল সোসাইটি এডুকেট করতেছে না। ওয়াই ডিড উই মিস দ্যাট চান্স? আমরা আমরা ঢাকায় বসে, আমি ক্লাসরুমে বসে আমার স্টুডেন্টদের খুব ভালো মতো বুঝাচ্ছি যে, "বাবা, এটা কিন্তু খুব খারাপ।" হুম, এবং আমার স্টুডেন্টরাও বুঝতেছে। বুঝে একটা ডেভেলপমেন্ট সেক্টরে যেয়ে কাজ করতেছে। তারা একটা বাজওয়ার্ড তৈরি করতেছে। এই একটা সার্কেলের মধ্যে থেকেই থাকতেছে। কিন্তু যার এইটা বোঝার কথা সবচাইতে বেশি, তাকে তো আমি রিচ আউট করতেছি না। এট ওয়ান এন্ড আপনি গেট কিপিং করেন, দ্যাটস ইম্পোর্টেন্ট। আমি সেটাকে মোটেও অস্বীকার করতেছি না। বাট অন দি আদার হ্যান্ড, আপনার যে রিয়াল ভোটার্স, সে বুঝতেছে কিনা এটা খারাপ। যদি সে না বুঝে থাকে, কেন বুঝতেছে না, সমস্যাটা কোথায় হচ্ছে সেটা তো আপনার ধরতে হবে। তার মতো করে তাকে বুঝাইতে তো আপনার হবে। আমরা কি সেটা করতেছি? কারণ এগেইন আমি যেটা বলতেছি যে অনলি দেন যখন পলিটিক্যাল পার্টিরা দেখবে আমি ঋণ খেলাপিকে নিয়োগ দিলে দ্যাট উইল ক্রিয়েট সাম সর্ট অফ প্রবলেম এই এলাকার হুম, মানুষের হুম। জন্য, তখনই না সে ইসে করবে। আপনি দেখেন যে অনেক সময়ই আপনি দেখেন না যে এই এলাকার ভোট দেওয়ার সময় রাজনৈতিক দলগুলো চিন্তা করে যে এইখানে আমাকে এই পার্টিকুলার টাইপের লোক ইসে নমিনেশন দিতে হবে। খুলনায় একে জামাতের মতো লোক একজন হিন্দু ক্যান্ডিডেট হচ্ছে গিয়ে খুঁজে বের করছে তাকে নমিনেশন দেওয়ার জন্য। কারণ হি নোজ দ্যাট আমার ওইখানে ভোট পাইতে হইলে আমার এরকম কিছু একটা লাগবে। সো হুম, পলিটিক্যাল পার্টি তো তার ইন্টারেস্টে কাজ করে। যদি এমন হয় যে লোন ডিফল্টার তাকে আপনি নমিনেশন দিলে হি উইল লুজ। মানুষজন তাকে হচ্ছে প্রত্যাখ্যান করতেছে। মানুষজন আসলেই বুঝতেছে যে এটা এই। এখন আমাকে তো মানুষকে ওই মেসেজটা দিতে হবে। সো আমাদের মনে হয় একটু রিথিঙ্ক করার টাইম আসছে। যে আমরা জনগণকে আসলে ঢাকায় বসে অ্যাবসোলিউটলি আমরা ঢাকায় বসে ইসেতে পডকাস্টে অ্যান্ড হচ্ছে নিউজ পেপারে বিবৃতি দিয়ে উই ক্যান টক অল অ্যাবাউট দ্যাট, কিন্তু এটাই আমাদের হুম, হুম। মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এটা এর বাইরে যাচ্ছে না। সো উই নিড টু মানে রিচ আউট টু দেম টু। জনগণকেও আসলে আপনি একটা ভালো কথা বলছেন যেটা হচ্ছে বোথ ওয়ে একটা অ্যাবসোলিউটলি। রেসপন্সিবিলিটি। জনগণকে আসলে চেক অ্যান্ড ব্যালেন্স এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হুম, হবে এবং ভোটের হুম। মাধ্যমে তাদেরকে আসলে বলে দিতে হবে যে আমরা আসলে মার্কাকে ভোট দিচ্ছি না। আমরা পার্টিকুলার এই মানুষটাকে ভোট দিচ্ছি যে এই মানুষটার এই পার্টিকুলার এই জিনিসগুলো অ্যাবসোলিউটলি, আসলে ভালো না। অ্যাবসোলিউটলি। ওই এটা সুন্দর মেসেজটা একটা যদি কথা আসে বলছেন দেন ভাইয়া। হুম, হুম। হ্যাঁ। তো এখানে একটা জিনিস ভাইয়া এড করব যে আপনি যে গেট কিপিং এর কথা বলতেছিলেন, সেখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্রভাবে যারা দাঁড়াচ্ছে, এখন একজন যদি বিজনেসম্যান বড় একটা দল থেকে নমিনেশন পায় এবং সে যদি ১০০ কোটি নিয়ে আসে, নির্বাচন হুম, কমিশনের তো আসলে গেট কিপিং টা করার কথা এবং তারও কিন্তু এই একটা লিমিট দেয়া আছে যে এরকম হুম, 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 ৪৭ লাখ বা এরকম একটা বা হুম, হুম, ২৭ হুম, লাখ আমার এক্সাক্টলি নাম্বারটা মনে নেই। যে এরকম একটা হুম, অ্যামাউন্ট সে খরচ করতে পারবে নির্বাচনে। এখন হুম, স্বতন্ত্র প্রার্থীরা দেখা যাচ্ছে যে তাদের হয়তোবা সেই টাকাটা নাই। তারা অনেকেই এখন ক্রাউড ফান্ডিং করছে। তাসনিম যারা যেমন করছে। এবং দেখা হুম, যাচ্ছে যে স্বতন্ত্র দাঁড়ালে তার 1% ভোটারের সাইন লাগবে। এবং শুধু তাই না, প্রত্যেকটা ফর্মে সম্ভবত ১৪ টা ঘর পূরণ করতে হয় প্রতি ভোটারের। তার এনআইডি থেকে শুরু করে অনেক কিছু। পুরো সিস্টেমটা করে ফেলছে মানে খুব কঠিন স্বতন্ত্রদের জন্য। এই গেট হুম। কিপিং টা কি আপনার কাছে মনে হয় যে এটা ব্যালেন্স না বা নির্বাচন অফ কমিশনের মধ্যে কিছু সংস্কারের প্রয়োজন ছিল এই জিনিসটাকে অফকোর্স, লেভেল প্লেইং অফকোর্স। ফিল্ডটাকে ফ্যাসিলিটেট করার? অফকোর্স, এবং এইটা তো ইলেকট্রাল সিস্টেম রিফর্ম কমিশন তার যে রিপোর্টটা দিয়েছিল সেখানে সে বলছিল যে ৫,০০০ না, ইউ টুক ৫০০ এফিডেভিট নেন আপনি। সেটার বেসিসে হচ্ছে গিয়ে আপনি এটাকে করেন। এটা তো আমরা কেউই এটা নিয়ে কথা বলিনি। আমাদের এটা হঠাৎ করে চোখে পড়ছে কখন? যখন আমরা দেখলাম যে স্বতন্ত্র প্রার্থীর সময় এই ঝামেলাটা হচ্ছে গিয়ে তৈরি হইছে। মানে হুম, উই হুম। মিসড আ লট। আমরা যখন আজকে থেকে ৫ বছর পরে when we look back in this time আমরা অ্যাচিভ করছি। আমরা যে একদমই অ্যাচিভ করি নাই কিছু আমি সেটা বলব না। বাট আমরা একই সাথে we missed a lot। এই জিনিসপত্রগুলো না, এগুলো প্রবাবলি ইজিয়ার ছিল করা। এগুলো হয়তো আমাদের করা উচিত ছিল। কিন্তু আমরা হচ্ছে গিয়ে এইটা করি নাই। এটা একটা ভুল হয়ে গেছে। এই ভুলগুলো আমাদের হচ্ছে গিয়ে ভোগাবে। সো I absolutely agree, এবং এগুলো হচ্ছে গিয়ে হুম, আমাদের হুম। ঠিক করা অবশ্যই উচিত ছিল। এবং স্বতন্ত্র প্রার্থীর এটা তো একটা মানে উনাদের লজিক ছিল যে অনেক সময় যেটা হয় যে, যে দল বা সরকারি দল বা পাওয়ারফুল প্রার্থী অনেক সময় ডামি স্বতন্ত্র প্রার্থী দাঁড় করায়। দাঁড় করায় হচ্ছে তার পোলিং এজেন্টটা যেন সে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে।
তো এখন এটা তো অনেকটা হচ্ছে ওই কি বলেন? না মানে মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলার মতো। আমি এটা আটকানোর জন্য আমি সকল স্বতন্ত্র প্রার্থী পদে দাঁড়ানোটাকেই ডিফিকাল্ট করে দিলাম। বরং আমার কি উচিত ছিল না এইটা এনশিওর করা যাতে এইরকম ঘটনাগুলো না ঘটে, বা যদি এরকম ঘটনা ঘটেও ওই পোলিং এজেন্টরা সবাই মিলে কেন্দ্রের ভেতর যেন এমন কোনো সিচুয়েশন তৈরি করতে না পারে যাতে ভোটের ফলাফল চেঞ্জ হয়ে যায়। সেটা না হুম, হচ্ছে হুম। মোর জেনারেল সলিউশন। আমি কেন একজন মানুষের ইলেকশনে দাঁড় করানোর ক্ষেত্রে আমি কেন একটা আনইকুয়াল প্র্যাকটিস করব? আমি ঠিক জানি না, এটা তো কনস্টিটিউশনাল প্রিন্সিপল এর সাথেও ভায়োলেট করার কথা। সো এই জিনিসপত্রগুলা উই মিসড আ চান্স হিয়ার। 18 তেও সম্ভবত 18 নাকি 24 এ সম্ভবত মানে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার এটা খুবই মিসইউজ করছিল। তারা সম্ভবত আওয়ামী লীগ থেকে বের হয়ে স্বতন্ত্রতে দাঁড়ালে কোন ধরনের পানিশমেন্ট হুম, দিবে না এরকম সিস্টেম করে তারা আসলে মানে প্রত্যেকটা হুম, ইলেকটোরাল আসনগুলোকে আসলে তারা লেজিটিমাইজ করার চেষ্টা করছিল সেভাবে। ট্রু। হুম, হুম, এটা Yeah. এটা একটা ভালো জিনিস Yeah. বলছেন ভাইয়া যে আসলে এখানে এক্সপ্লয়শন অনেকভাবেই আছে। সো এমন একটা সিস্টেম হুম, করা উচিত যাতে আসলে ফেয়ার ভাবেই স্বতন্ত্ররা দাঁড়াতে পারে Right. এবং তাদেরকে রাইট। পদটা করা হয়। ভাইয়া আমি এখান থেকে একটু স্টুডেন্ট পলিটিক্স বিষয়ে কথা বলতে চাই। আ হুম, হুম, আমরা যদি একটু ২০১৯ এর দিকে তাকাই যখন আবরার মারা গেল। আপনার হুম, তো নিশ্চয়ই মনে আছে আবরার হত্যাকাণ্ডের হুম, হুম, ব্যাপারটা হুম, বুয়েটের হুম, শেরেবাংলা হলে। তো হুম, স্টুডেন্ট পলিটিক্স এর একটা ওয়ার্স্ট উদাহরণ হচ্ছে আবরার হত্যা প্লাস আরো অনেক হুম, হচ্ছে জঘন্য উদাহরণ আছে। এট দ্য সেম টাইম আমরা জুলাইয়ের যে গণঅভ্যুত্থান ওখানে দেখি স্টুডেন্টরাই আসলে এটাকে সাকসেসফুল করছে আরকি। তাহলে হুম, আ স্টুডেন্ট পলিটিক্স এর একটা রিফর্ম আমার মনে হয় দরকার আছে। আ হুম, মানে যদি স্টুডেন্ট পলিটিক্স বা স্টুডেন্টসরা যদি কোন মেজর পলিটিক্যাল পার্টির সাথে ডিরেক্ট অ্যাফিলিয়েটেড থাকে তাদের অ্যাকশনস ডিফারেন্ট হয়। আবার তারা যদি হচ্ছে স্বতন্ত্রভাবে বা মানে হঠাৎ করে নিজেদের মতো করে তাদের চাহিদা বা তাদের ডিমান্ড নিয়ে ওঠে, তাদের অ্যাক্টিভিটিস ডিফারেন্ট হয়। তো ভাইয়া জুলাই সনদে কি ধরেন স্টুডেন্ট পলিটিক্স নিয়ে কোন কথা বলা আছে? অথবা আপনার না কি মনে হয় কিচ্ছু না। মানে কিছু নাই। স্টুডেন্ট পলিটিক্সটা আসলে কিভাবে রিফর্ম করা উচিত যাতে তারা আ তাদের যে অ্যাক্টিভিটিস গুলা আ হুম। এক্সট্রিম পর্যায়ে না যায়। যাতে আরেকবার হচ্ছে আপনার আবরার হত্যার মতো কিছু না হয়। দেখুন আপনার কি এটা মনে খুব হয়? সম্ভবত মানে এখানেও বেশ কিছু লুপ হোল আছে। যেমন এরকম আমার ঠিক এখন মনে পড়ছে না। I have to check and sure আরপিও তে খুব সম্ভবত এরকম একটা প্রভিশন আছে যে এই লেজুর ভিত্তি জিনিসটা থাকতে পারবে না। তো পলিটিক্যাল পার্টি গুলো এটাকে এখন লেজুর ভিত্তি না বলে সহযোগী সংগঠন নাম দিয়ে চালায়। একটা লুপ হোল তৈরি করে। সো ২ টা জিনিস আমার কাছে মনে হয় ইম্পোর্টেন্ট। দ্যাট এই লেজুর ভিত্তি এটা আমি ঠিক জানি না এটা আমরা দূর করতে পারবো কিনা। কারণ এনসিপি যখন গঠিত হলো ওদের যে বাকছাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তি, ইনিশিয়ালি ওরা বলেছিল এটা আমাদের লুপহোল, আমাদের মানে ছাত্র সংগঠন না এরকম। ডাকসু ইলেকশনে হারার পরে এনসিপি কিন্তু একদম খুব নেকেডলি বাকছার যে তাদের ছাত্র সংগঠন সেটা হচ্ছে তারা এস্টাবলিশ করলো। তারা মিটিং-টিটিং করে বাকছাসের কে কোন পদ পাবে সেই ডিসিশনে তারা ইসে করলো। তার মানে ওই লেজুর ভিত্তিক যেইটা ওইটা বন্ধ করার কোনো উপায় হচ্ছে গিয়ে আমরা রাখলাম না। এখন এইটা পলিটিক্যাল পার্টি গুলা আদৌ করবে কিনা জানি না। বাট অ্যানাদার ওয়েস একটা খুব সিম্পল ইস্যু যে এই যে স্টুডেন্ট বডির যে ইলেকশন গুলো আমরা দেখলাম, এই ইলেকশন গুলো যদি আপনি রেগুলার করেন, এই ইলেকশন গুলো যদি হচ্ছে গিয়ে রেগুলার হয় তাইলে একটা ডেমোক্রেটিক চর্চা ইসে হবে। আ মানে আসবে। আপনি আইন করে নিষিদ্ধ করতে পারেন লেজুর ভিত্তিতে আবারও বলে। কিন্তু আমি ঠিক সিউর না যে আপনি বললেন নিষিদ্ধ করবেন। বাট দেন আপনি আসলেই সেই নিষিদ্ধটা করতে পারবেন কিনা এটা নিয়ে আমি খুব নিশ্চিত না। কারণ এটার এক্সপেরিয়েন্স আমাদের ভালো না। বরং ওই দিক থেকে এই যে এই নিয়মিত ইলেকশন গুলো করা, ছাত্র প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধির রেসপন্সিবিলিটি কি হবে? এবং যখনই ছাত্র প্রতিনিধি দেখবে যে সে যখন ধরেন দলের লেজুর ভিত্তি করতেছে বা হচ্ছে গিয়ে আপনার আ অন্য কোনো ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, that will give him a signal. মানে ডাকসুর প্রতিনিধিরাও তো অনেক সময়ই বিভিন্ন সময় এমন কাজকর্ম করেছেন যেটা তাদের আসলে আ সীমারেখার মধ্যে পড়ে না। বাট এই কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা কনসার্ট হলো। সো কনসার্টে ডাকসুর একজন সদস্য যখন আ ওই যে কোটা না মেধা বললেন এবং জনগণ ওই দিক থেকে রিপ্লাই দিল কোটা মানে ইটস কাইন্ড অফ মকিং হিম। এই ধরনের আপনি যদি নির্বাচনটা নিয়মিত করেন এবং এই ধরনের মকিং যদি হচ্ছে গিয়ে জনপ্রতিনিধিরা শিকার হয়, that will at least force them to behave. যে সে জানে যে আমি এরকম যে কাজ করলে এটার একটা consequence এখানে আসবে। So I want that to happen এবং যদি ওইটা হয় তাহলে হয়তো হচ্ছে গিয়ে আমরা আস্তে লেজুর ভিত্তির ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারবো এবং এই নির্বাচন বা এই জিনিসপত্রগুলো যত বেশি হবে তত ওই যে আপনি যেটা বললেন যে আবরারের মতো আ হত্যাকাণ্ডের মতো ঘটনা বা হচ্ছে আপনার হলগুলোতে আ মানে যেভাবে ইসে করা
এই ঘটনাগুলো হচ্ছে গিয়ে কমতে থাকবে। কারণ আপনার ওই যে ভোটের ক্যালকুলেশন যে আমি এই ধরনের কাজ করলে তার একটা নেগেটিভ ইসে পড়বে। সো ইট বিকামস দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন যে এই হল ইলেকশন, ডাকসু ইলেকশন, জাকসু ইলেকশন এগুলো যেন রেগুলার হয়, সেগুলো যাতে ফেয়ারলি হয় এবং সেটাতে যেন ছাত্ররা পার্টিসিপেট করতে পারে। ওইটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। সুন্দর কথা বলছেন ধন্যবাদ। ভাই। আসলে আমরা চাই আমাদের ছাত্রদের মধ্য থেকে আমাদের ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হোক। হুম, আ আমাদের জাতীয় বড়, বড় দলগুলো আসলে ছাত্র রাজনীতিকে থেকে আসলে হুম, বড়, বড় নেতৃত্ব তৈরি করে নিয়ে আসুক। এটা আসলে আমরা সবাই চাই। কারণ এটা আমাদের হুম, ভবিষ্যৎকে আসলে সুন্দর করবে। আর হুম, ছাত্রদের মধ্য থেকেই আসলে এটা হওয়া উচিত। কিন্তু একই সাথে আমরা চাই যে ছাত্র রাজনীতির যে নোংরা দিকগুলো আমরা দেখেছি সেই জিনিসগুলো বন্ধ করতে আসলে আ আসলে হুম। রাজনৈতিক বড় দলগুলোকেই আসলে তাদেরকে ফেয়ারলি আসলে চলতে দিতে হবে। তাদের ইনফ্লুয়েন্স আসলে বন্ধ করতে হবে। অ্যাবসোলিউটলি। সেটাই হোক আমরা চাই। বাট এখানে ভাইয়া একটা জিনিস আনতে চাই যে ছাত্র রাজনীতির সাথেই বোধহয় শিক্ষকদের রাজনীতির ব্যাপারটাও খুব ওতপ্রোতভাবে হুম, জড়িত। এবং আমরা অ্যাবসোলিউটলি। জানি যে রিসেন্টলি আপনি যেহেতু একজন নিজে হুম, শিক্ষক সম্প্রদায়কে আপনি রিপ্রেজেন্ট করেন, রাইট? সো হুম, সেখান থেকে আসলে জানতে চাই যে রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের অধ্যাপক লাইকা বশির এবং ডক্টর হুম, সায়েম মোহসিনকে আ হুম। যে সিচুয়েশনটা এইটা বিষয়ে ভাইয়া আপনাদের অবস্থান এবং এখানে আসলে এটার পক্ষে বিপক্ষে যে আর্গুমেন্ট গুলো আছে সেটার একটা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা নিয়ে। আমি নিজেও তো শিক্ষক নেটওয়ার্কের একজন সদস্য। মানে হুম, যদিও হচ্ছে গিয়ে আমরা তো নন পলিটিক্যাল বা ইসেই বলি। বাট মানে আমাদের শিক্ষক নেটওয়ার্কের তো একটা পজিশন আছে। প্রফেসর লাইকা বসু নিজেও শিক্ষক নেটওয়ার্কের একজন সদস্য। আমাদের একটা পজিশন আছে এখানে। অ্যান্ড আই কমপ্লিটলি এন্ডোর্স দ্যাট। মানে আই আই আন্ডারস্ট্যান্ড মানে সেনসিটিভিটি বা ইসে যেটা সেটা আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমিও সোশ্যাল সায়েন্স পড়াই। হুম, And হুম, as a part of teaching social science, I have to deal with lot of uncomfortable issues. দেখেন, ইউনিভার্সিটি এমন কোনো জায়গা হইতে পারে না যেখানে we will not be able to address the difficult question. difficult questionটা অ্যাড্রেস করাটাই হচ্ছে আমার রেসপন্সিবিলিটি। আপনি মানে অ্যানথ্রোপোলজি পড়াবেন, আপনি জেন্ডার স্টাডিজ পড়াবেন, আপনি বায়োলজি পড়াবেন, বাট you will not necessarily be able to have a discussion on evolution. You will not necessarily be be able to discuss with জেন্ডারের বিভিন্ন পার্সপেক্টিভ থেকে। It's not possible. মানে ফর ইনস্টেন্স when I will teach liberalism, classical liberalism, welfare liberalism, or হচ্ছে গিয়ে when I will talk about libertarianism, when I will talk about freedom of speech, freedom of expression, আহ, এইটার হচ্ছে গিয়ে মাত্রা কতখানি হবে সেটা নিয়ে কথা বলতে এসে I will not be able to use that হচ্ছে religious sentiment হার্ট হওয়া বলতে কি বোঝায় এটাকে যদি আমি উদাহরণ হিসেবে নিয়ে আসতে না পারি এবং আমি যদি if I can ask my questions, ask my students to think যে দেখো তোমরা কি মনে করো, তাহলে তো আসলে ইউনিভার্সিটি চালানোর কোনো অর্থ হয় না। মানে ইউনিভার্সিটিতে আসার মানেটা দেখেন, আপনি যদি শুধু পড়াশোনা মুখস্থ করতে চান, তাহলে আপনার তো আসলে ইউনিভার্সিটিতে এট লিস্ট বাংলা সব জায়গাতে ইউনিভার্সিটিতে আসার তো দরকার হয় না। তাহলে I can give you a list of books, you study that and you just memorize that and write things down. That is all. ইউনিভার্সিটির উদ্দেশ্য তো হচ্ছে গিয়ে আপনার তর্ক করা। এই আইডিয়াটা কেন ভুল? এই আইডিয়াটা কেন ঠিক? এইখানে কোথায় হবস ভুল করছেন? কোথায় লক ভুল করছেন? হবসের সাথে কোথায় হচ্ছে গিয়ে অন্যান্য সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিজদের পার্থক্যটা হচ্ছে? কেন হচ্ছে লিমিট দরকার? কেন লিমিট দরকার না? লিমিট করলে কোথায় হবে? এটা তো খুব কমন একটা ডিসকাশন। এইটাকে যদি হচ্ছে এবং এই ডিসকাশনটা তো আমার এবং আমার ছাত্রের মধ্যে ডিটারমাইন হবে। মানে দিস ইস সামথিং উই উইল এইটা যদি বাইরে থেকে ডিটারমাইন করে দেওয়া হয় যে আপনি এতটুক কথা বলতে পারবেন, এর বাইরে বলতে পারবেন না, তাহলে তো একাডেমিক ফ্রিডম বলে কিছু হয় না। মানে বিশ্ববিদ্যালয় শব্দটার মধ্যে মানে ইভেন ইংলিশে যদি দেখেন ইউনিভার্সিটি। সো ইটস মোর দ্যা ইউনিভার্স টা নিয়ে আমরা কথা বলতেছি। এখন ওই দাদা ঠাকুর এক ছিলেন শরৎচন্দ্র পণ্ডিত। উনি কথা নিয়ে খুব পান করতে পছন্দ করতেন। শব্দ নিয়ে খেলতে। তো উনি বিশ্ববিদ্যালয়ের একটা পান করেছিলেন এইভাবে যে, "বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে বিশ্বের বিদ্যা যেখানে আসিয়া লয়প্রাপ্ত হয়।" তো এখন আপনি যদি একাডেমিক ফ্রিডম এর জায়গায় এইভাবে বাধা দেওয়া শুরু করেন যে এইটা নিয়ে হুম, কথা বলা যাবে না, এইটা নিয়ে এসে করা যাবে না, তাহলে তো বিশ্ববিদ্যালয় তো আসলে বিশ্বের বিদ্যা যেখানে আসিয়া লয় বা ধ্বংসপ্রাপ্ত হয় সেটাতে পরিণত হবে। তাহলে সেই হুম, হুম। বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা আসলে কি করব? সিকিউরিটি ইস্যু যেটা আসছে এখন সেইখানে তো হচ্ছে গিয়ে আমরা যেটা দেখেছি এখন পর্যন্ত যে ইন মেনি কেসেস
এইটা তো হচ্ছে গিয়ে মানে আপনি যখন পরীক্ষা নিবেন বা অনলাইনে এসে সো ইউ হ্যাভ টু চেক দ্যাট। আর সেটা নিয়ে এগেইন বাট হুম, এট দ্য হুম। সেম টাইম যদি সেটা নিয়ে কোনো নীতিমালা তৈরি করতে হয়, সেই নীতিমালাটা তৈরি করা দরকার। সেই নীতিমালা যদি তৈরি কেউ করা যায়। ভঙ্গ করে, সেই অনুযায়ী আপনি ব্যবস্থা নিতে পারেন। বাট আরবিট্রারিলি হুম, জাস্ট একটা হুম, হুম। ডিসিশন নেওয়া এবং তার চেয়ে যেটা বড় ইম্পোর্টেন্ট ইস্যু, প্রপার প্রসিডিউর ফলো না করে। একটা আলোচনা হচ্ছে বাইরে থেকে একদল আ ছাত্রছাত্রী বা আই এম নট নেসেসারিলি সিউর ইভেন মানে তারা ইসে করে এক ধরনের ডিমান্ড তৈরি করলো। সেই ডিমান্ডের কাছে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন নতি স্বীকার করে হচ্ছে গিয়ে কাজ করলো। এটা তো কোনো ভালো সিগন্যাল হতে পারে না। And না। this is not only about প্রফেসর লাইকা বশির অ্যান্ড সায়েম মহসিন উনাদের ক্ষেত্রে না। আমরা তো এর আগে থেকেই দেখতেছি যে হুম, আপনি হুম। আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিলেন যে শিক্ষকরা যারা হচ্ছে আপনি বলছেন যে তারা এই জুলাই গণহত্যার সাথে তাদের হচ্ছে কোনো এক ধরনের সম্পর্ক আছে। There must be a proper process যেটার মাধ্যমে আপনি এটাকে ডিল করবেন। হুম, এইটা হুম, এমন হুম, হুম। হইতে পারে না রাজশাহী ইউনিভার্সিটিতে যেটা আমরা দেখলাম, এটা এমন হইতে পারে না যে তাদের যে রাকসুর কোনো একজন সদস্য যে হচ্ছে তালা মেরে দিবেন। তিনি দাবি করবেন যে এদেরকে বহিষ্কার করতে হবে। সেইটার ভিত্তিতে তাকে বহিষ্কার করা হবে। এইটা তো কোনো ইউনিভার্সিটি চলার কোনো নিয়মকানুন হতে পারে না। এটা তো কোনো ধরনের রুল অফ ল হতে পারে না। দেখেন এগেইন আপনি জুলাই চেয়েছেন কেন? হুম। এই জায়গাগুলোকে তো চেঞ্জ করার জন্যই, রাইট? ইউ ওয়ান্টেড টু হ্যাভ ডিউ এক্সাক্টলি। প্রসেস। ডিউ এখন প্রসেস। আপনি যদি হচ্ছে সেই জায়গাটাতেই চলে যান, তাহলে আপনার কমিটমেন্ট টু জুলাই যারা নিজেদেরকে জুলাইয়ের ধারক এবং বাহক মনে করতেছেন, I have to raise question about your commitment to July because you did not understand what July is all about. It's not about empowering you. ইটস নো। অ্যাবাউট ক্রিয়েটিং দ্য সিস্টেম যেটা হচ্ছে সিটিজেনের সেটাকে যে আশা আকাঙ্ক্ষা সেটাকে রিফ্লেক্ট করার চেষ্টা করবে। যেটা হচ্ছে গিয়ে একজন যে খারাপ সেও যাতে একটা ডিউ প্রসেসের মধ্য দিয়ে আসে সেটা এনশিওর করবে। আপনি আরবিট্রারিলি যাকে তাকে সেটা করতে পারবেন না এবং ওই যে যেটা বললাম যে আমি পড়াচ্ছি, আমাকে যদি ব্যাক অফ দ্য মাইন্ড চিন্তা করতে হয়, আমি কি বলতে পারবো, কি বলতে পারবো না, দ্যাটস নট একাডেমিক ফ্রিডম। এবং এই জায়গাটায় এসে যেটা ইসে করার চেষ্টা করলাম যে এই আ ওই যে জেফারসনেরই মনে হয় একটা কথা ছিল যে, "আমার নেইবার সে একজন গডের প্রে করে না ২০ জন গডের প্রে করে that doesn't matter to me." কারণ সে কয়জনকে প্রে করে সেটা এসে আমাকে আঘাত করে না, that doesn't hurt me. যদি হচ্ছে গিয়ে সে আমার হাত-পা ভাঙতে আসে, only then it becomes a problem. এনি ডিসকাশন, এনিথিং সেটা ততক্ষণ পর্যন্ত ইটস অ্যাকসেপ্টেবল যতক্ষণ পর্যন্ত না আপনি জোর করে কারো অধিকার কেড়ে নিতে যাচ্ছেন। তার জীবনের অধিকার হোক, তার কাজের অধিকার হোক, এইটা আপনি যখন করতে যাবেন সেটা কোনো অবস্থাতেই একটা ফ্রিডমের জায়গায় থাকে না। সো আই থিংক উই নিড টু হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া এবং এই জায়গাটাতে আমার আরো ফ্রাস্ট্রেশন ইজ উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। ইউ আর দ্য ওয়ান, ইউ শুড হ্যাভ সেট দ্য এক্সাম্পল। একটা হুম, এটা তো একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট। এই গভর্নমেন্টেরও তো একটা এক্সাম্পল সেট করা উচিত ছিল। যে এই হুম, ডিউ হুম। প্রসেস ফলো করতে হবে। এই একাডেমিক ফ্রিডম এর জায়গাটা দিস ইজ সামথিং উই উইল নট নেসেসারিলি আ কম্প্রোমাইজ। এই মানুষের মত প্রকাশের অধিকার এখানে কোন ধরনের কম্প্রোমাইজ এর জায়গা চলবে না। এইটা তো এই গভর্নমেন্ট যদি করতে না পারে এবং তারই তো এই স্টোনটা সেট করা উচিত ছিল। এবং ডক্টর এক্সাক্টলি। ইউনূসের নেতৃত্বাধীন একটা সরকার এইটা করতে পারতেছে না বা করতে চাচ্ছে না এইটার চাইতে তো হচ্ছে গিয়ে বড় লজ্জাজনক বিষয় আমার কিছু মনে হয় না। অ্যান্ড মেবি আজকে থেকে ৫-৭ বছর পরে এগেইন উই উইল লুক এট দিস টাইম এবং এই ইন্টারিম গভর্নমেন্ট ওই যে বললেন না যে কত নাম্বার দিব সেই নাম্বারটা তো হয়তো আবার আমাদের রি-ইভ্যালুয়েট করতে হবে। যে আসলে আমরা ঠিক একটা ভালো ইসে কথা বলছেন এনালাইসিস ভাইয়া। করছিলাম। ভাই হ্যাঁ। আমি তো এখানে একটু ফলো আপ কোয়েশ্চেন করতে চাই ভাইয়া। হুম, এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে এটা করল না, এটা হুম। কি কাইন্ড অফ একটা সেফ গেম? কারণ রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় আসলে তাদের উপর যে ব্যাকফায়ার হবে না, এটা কি কোনো কারণ হতে পারে? আমার মনে হয় না। আমার মনে হয় they just simply don't care and they don't necessarily understand. আমি আপনাকে একটা উদাহরণ দেই যে there were some of my colleagues actually went to one of the advisor and মানে বলছে যে আপনি তো রাইটস নিয়ে কাজ করেন। এই ইস্যু গুলো কেন আপনারা দেখতেছেন না? সো উনার আনসারটা ছিল এরকম দ্যাট ক্রিয়েট আ মব। মানে মব বলেন নাই বা বলছেন হচ্ছে গিয়ে আপনারা তো মোবিলাইজ করতে পারেন না। আপনারা মোবিলাইজ করেন, আপনারা জোরে সোরে আওয়াজ তোলেন তাইলে আমরা করব। ইস দ্যাট হাউ আ গভর্নমেন্ট শুড ওয়ার্ক? একটা গভর্নমেন্ট কি মানে এরকম হবে যে পপুলার ডিমান্ড হইলেই আমরা কাজ করিব, না হইলে আমরা কাজ করিব না। এইটা তো কোনো ট্রানজিশনাল গভর্নমেন্ট হইতে পারে না। বরং এইটা করে তো হচ্ছে গিয়ে ইউ আর অ্যাকচুয়ালি প্যাম্পারিং
the mob more and other violence. things. হ্যাঁ? তো সেটাকে আপনি প্যাম্পার করতেছেন। So you cannot ভাইয়া do that. আমার মনে হয় সোশ্যাল সাইটে লাইক, ফলো, শেয়ারের হুম। যুগে আমাদের ইনকম্পিটেন্ট পলিসি মেকাররাও হচ্ছে অ্যাডভাইসর, ওইটা দিয়ে পলিসি মেকাররাও ইনফ্লুয়েন্সড হয়। ভাবছে যে আসলে দেখি হ্যাঁ, কতজন মানুষ আসলে হ্যাঁ, মুভ করছে। খুবই অ্যাবসোলিউটলি। দুঃখজনক একটা ব্যাপার। বাট ভাইয়া হুম, লাস্ট আমরা একদম আসলে অনেকক্ষণ গল্প করলাম। একদম হুম, শেষে হুম, হুম। চলে আসছি। খুব কুইকলি ওকে, কয়েকটা জিনিস নিয়ে খুব কুইকলি টাচ করব। ওকে। একটা বিষয় হুম, হচ্ছে যে আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশে একটা বিশাল জনগণ আসলে এখনো আওয়ামীপন্থী এবং হুম, তারা হচ্ছে হয়তোবা এই সামনের নির্বাচনটাকে হয়তোবা তারা অংশগ্রহণ করবে না এবং আওয়ামী লীগ থেকে নো ভোট, নো ভোট বা নৌকা না থাকলে ভোট হবে না, গ্রহণযোগ্য হবে না। এরকম একটা প্রপাগান্ডা চলছে। হুম, তো বাংলাদেশে যদি আম এরকম একটা বিশাল জনগোষ্ঠী তারা যদি নির্বাচনে না আসে, তাহলে ভবিষ্যতে এই নির্বাচনটার গ্রহণযোগ্যতা থাকবে কিনা? ১ নাম্বার প্রশ্ন। ২ নাম্বার প্রশ্ন হচ্ছে যে আম নে আওয়ামী লীগের যেহেতু সফট আ আ সাপোর্ট বা হার্ডকোর সাপোর্ট থেকেই গেছে, হুম, আ আওয়ামী লীগ হুম, হুম, যদি একটি অল্টারনেটিভ লিডারশিপ বা একটা রিফর্মড আওয়ামী লীগ যদি ফেরত আসতে চায় বা আসে, তাহলে জুলাই সনদ বা এখানে কোনো আ কোনো আ আ বাধা আছে কিনা বা ফিউচারে সেটা অল্টারনেটিভ একটা আ আ লিডারশিপ হয়ে আসলে, রিফর্ম লিডারশিপ হয়ে আসলে কি সেটার গ্রহণযোগ্যতা থাকবে কিনা? এই দুটো বিষয় নিয়ে একটু কুইকলি টাচ করব আপনার সাথে। আচ্ছা। ১ম জিনিস হচ্ছে যে you are absolutely right that আওয়ামী লীগের একটা ভোটিং ব্লক অবশ্যই আছে। অ্যান্ড মানে we don't necessarily know right now এটার এক্সাক্ট পার্সেন্টেজটা কত। আমরা বিভিন্ন সার্ভে-টার্ভে থেকে দেখতেছি যে একটা মিনিমাম লেভেল সেইটা আ 18 to 20% হওয়ার পসিবিলিটি আছে। ইট ক্যান বি ইভেন মোর দ্যান দ্যাট। এর চেয়েও বেশি হতে পারে। বাট একটা মিনিমাম আমি এটা বলতেছি। এর মাঝখানে আমি 5 to 7% হার্ডকোর ধরতেছি। হার্ডকোর এই অর্থে যে আমরা ধরেন বিআইজিডি থেকেও যখন সার্ভে চালাইছি, হ্যাঁ? সো আমরা নরমালি মানুষকে কখনো অপশন দেই না যে আপনি কাকে ভোট দিবেন। আমরা মানে বলে দেই না যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলে দেই না। আমরা জাস্ট বলি কাকে ভোট দিবেন উনি চুজ করেন। এবং উনারা জানেন যে আওয়ামী লীগ ভোট দিতে পারবে মানে ইলেকশনে যাবে না। এইটা জানার পরেও 5 থেকে 7% মানুষ আওয়ামী লীগের নাম নেয়। তাহলে আমি ধরে নিচ্ছি these are hardcore আওয়ামী লীগ যে হার্ডকোর। দে ইসে এবং I met some of them কিছু এরকম ভোটারদের আমি মিট করছি। And one of them was saying that হচ্ছে কি আমি ভোট দিতে যাব না। মানে যদি ভোট দিতে না গেলে আমার জান চলে যায়, আমার জান চলে যাক কিন্তু আমি ভোট দিতে যাব না। So these are absolutely hardcore আওয়ামী লীগের এবং ইনারা আসলেই হচ্ছে ভোট দিতে যাবেন। কিন্তু মেক্সিমাম সার্ভেতে আমরা যেটা দেখছি যে ইভেন when আওয়ামী লীগ ইসের মধ্যে বলা আছে যে ভোট দিতে যাবেন কি যাবেন না, 80 to 90% তারা বলছে যে তারা যাবে। এর একটা আচ্ছা। রিজন আছে। রিজন আছে হচ্ছে এই হার্ডকোর আওয়ামী লীগের বাইরে যারা আছেন, উনারা তো লোকাল রিয়েলিটিতে বাস করেন। তাকে তো হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে এমপির কাছে ইলেকশনের পরে কখনো না কখনো যাইতে হবে। লোকাল হুম, গভর্নমেন্টে তাকে তো কখনো না কখনো যাইতে হবে। সে যে ভোট দিতে যাচ্ছে বা যাচ্ছে না এটা তো আশেপাশের লোকজন হচ্ছে দেখতেছে। সো হুম, হুম, ওইটারও হুম। তো একটা সামাজিক সোশ্যাল প্রেশার আছে। সো I think considering all of those factors, I think these people will eventually go. তারা হচ্ছে ভোট দিতে যাবে। আচ্ছা। এবং সেই ভোটটা কোথায় যাবে? সেটা নিয়ে অনেক ধরনের ডিবেট এসে চলতে পারে। এটা কি বিএনপিতে যাবে না জামাতে যাবে? এইটা নিয়ে মানে এটা অন্য একটা আলোচনা। সো আমার মনে হয় উনারা ভোট দিতে যাবেন। হুম, হুম। কিন্তু এখন আসা যাক হচ্ছে গিয়ে যে হোয়াট অ্যাবাউট মানে এইটা একদম পার্মানেন্টলি এই ভোটগুলো আওয়ামী লীগ থেকে সরে গেল কিনা? নাকি দে আর ওয়েটিং ফর আওয়ামী লীগ টু কাম ব্যাক এইটা। এইটা খুব ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন যে আমার কাছে যেটা মনে হয় যে দ্য ওয়ে আওয়ামী লীগ ট্রাইড মানে ইট ডিড নট সাকসিড মানে আই ডোন্ট নেসেসারিলি থিংক দ্যাট আওয়ামী লীগ ইজ আ সেন্টার লেফট অর লিবারাল পার্টি। আই ডোন্ট থিংক সো। আওয়ামী লীগকে আমি কোনো অর্থে কারণ একটা পার্টি যে নিজেকে লিবারাল দাবি করবে লিবারালিজমের ফার্স্ট সেটাই তো হচ্ছে ইন্ডিভিজুয়াল রাইটস। সো যে হুম, পার্টি হচ্ছে রাইটস এর ভায়োলেশনকে সেলিব্রেট করবে ইট ক্যানট claim itself as a liberal party. But আমি যেটা বলতেছি they try to portray itself as kind of central left that পোট্রে আমরা হুম। হ্যাঁ, আমরা secular বা এই। And even I don't necessarily think আওয়ামী লীগ was secular. If you think about আওয়ামী লীগ's statements and their policies and the way they try to deal with the Islamic parties and others, this is not secularism. Again, but they try to portray themselves as that. তার মানে what that mean? একটা certain percentage of people they wanted that option on the ballot. যে একটু লিবারেল, একটু নন রিলিজিয়াস বা একটু হচ্ছে সেকুলার ইসে এই অপশনটা তারা ব্যালটে চায়। হুম, 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 এবং হুম। এইটা মেবি এবার হচ্ছে তারা কোন একটা পক্ষ বেছে নিবে।
কোন একটা পক্ষকে বেছে নিবে। বাট দে উইল অলসো সি দ্য অ্যাকশন অফ দ্যাট পার্টি। বাংলাদেশে বর্তমানে যে পার্টিগুলো আছে তাদের কারো পক্ষেই এই ব্লকটাকে স্যাটিসফাই করা সম্ভব না। কারণ মোস্ট অফ দ্য পার্টিজ আর একদম রাইটে, মানে এটা আমি হচ্ছে গিয়ে লিবারাল কনজারভেটিভ এই স্পেকট্রামে বলতেছি। অথবা এক্সাক্টলি। সেন্টার হুম, রাইটে। হুম, তাদের হুম, পক্ষে এই লিবারাল ইস্যুটাকে স্যাটিসফাই করা সম্ভব না। সো হুম, ওই হুম, লিবারাল গোষ্ঠী এবার হচ্ছে নাক-টাক চেপে হয়তো ভোটটা দিয়ে আসবে। বাট দে উইল এক্সাক্টলি। লং ফর আ পলিটিক্যাল পার্টি। এখন এইখানে ইফ দেয়ার ইজন্ট অ্যানাদার পলিটিক্যাল পার্টি যদি না আসে, যারা এট লিস্ট এই আইডিওলজিটাকে ধারণ করে, তাইলে there will always be a chance of revival of something like আওয়ামী লীগ, সেটার অপরচুনিটি থাকবে। মানে হুম, 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 the হুম, reason that I was excited about এনসিপি and others যে তারা সেন্টার থেকে শুরু করে হয়তো একটু লেফটে যাবে, এই আইডিওলজিক্যাল স্পেকট্রামটাকে তারা ধরার চেষ্টা করবে। মানে এই স্পেকট্রামটা গ্যাপ আছে। এই স্পেকট্রামটা ধরার মতো এখন পর্যন্ত কেউ নাই। আর এক্সাক্টলি। বাংলাদেশে যে ট্রেডিশনাল যে বাম দলগুলো আছে তারা এটার সাথে পুরোপুরি এদের ট্রাস্ট এরা পায়নি। হুম, হুম, এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলা এখানে হচ্ছে গিয়ে পায়নি। সো এই যে গ্যাপটা, অ্যান্ড যেটা হবে যে বাংলাদেশের পলিটিক্স তো খুবই আ যেভাবে কাজ করে, ইফ ইন ফিউচার বিএনপি থিংকস দ্যাট জামাতকে ঠেকানোর জন্য আমার আওয়ামী লীগকে লাগবে, বা হুম, জামাত হুম, হুম, থিংকস হুম। দ্যাট বিএনপিকে ঠেকানোর জন্য আমার আওয়ামী লীগকে লাগবে, দে উইল বি মোর দ্যান হ্যাপি টু ইনভাইট আওয়ামী লীগ ইন এনি ফর্ম, এনি রিফাইন্ড ফর্ম অর সামথিং উইদিন দ্য পলিটিক্যাল স্পেস। এবং তারা যদি এই ভোটিং স্পেসটাকে দখল করতে পারে তাহলে তাদের পার্মানেন্ট প্লেসটাকেও সেটেল হয়ে যাবে। ইফ ইউ ওয়ান্ট টু ডিল উইথ দ্য আওয়ামী লীগ কোয়েশ্চেন, ইটস মানে ব্যানিং একদম কমপ্লিটলি থ্রু এক্সিকিউটিভ অর্ডার ইজ নট দ্যান অপশন। If you হুম, want to হুম, make হুম। them irrelevant, you have to create another political party or another political platform যেটা এই ভোটিং ব্লকটাকে অ্যাড্রেস করতে পারবে। আপনি যতক্ষণ পর্যন্ত এটা করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত there is always an option for আওয়ামী লীগ to অসাধারণ to একটা come কথা back. So বলছেন to ভাইয়া। এটা আসলে হুম, আপনি আসলে আমার একদম নেক্সট কোয়েশ্চেনটাই টাচ করে ফেলছেন। আমরা আসলে হুম, যে পলিটিক্যাল স্পেকট্রামটা আছে সেই স্পেকট্রামটায় দেখতে দেখতে পাচ্ছি বাংলাদেশের সেন্টার রাইট এবং হুম, একদম ফার রাইট একদম এই রাইটের এই দিকে, অ হ্যাঁ। এই অপশনগুলাই এই মুহূর্তে সবার সামনে। এবং হুম, এখানে একটা হুম, ভ্যাকুয়াম তৈরি হয়েছে। যদিও আওয়ামী লীগকে আপনি যেটা বললেন যে তারা এটলিস্ট হুম, পোর্ট্রে করে সেন্টার হুম, লেফট বাট হয়তোবা তাদের হুম, কাজে কর্মে না। কিন্তু এই হুম, সেন্টার লেফট এবং এই বা আমরা যদি এভাবে চিন্তা করি যে পৃথিবীটা খুব পোলারাইজড হয়ে যাচ্ছে এবং হুম, খুব বাইনারি একটা স্পেকট্রামের মতন একটা বাইনারি চলে অ্যাবসোলিউটলি। আসতেছে। সো আমাদের আসলে স্পেকট্রামটাকে আসলে কাভার করতে হবে। অ্যাবসোলিউটলি, তাহলে অ্যাবসোলিউটলি। আমাদের আসলে একটা হুম, জায়গা হবে সবার। এবং হুম, আমরা তো চাই আসলে চেক অ্যান্ড ব্যালেন্স এর জন্য আমাদের কিন্তু এই স্পেকট্রামটা কাভারেজ দরকার। এবং অ্যাবসোলিউটলি। দুঃখজনকভাবে হচ্ছে বাংলাদেশের বামপন্থী দলগুলো যেমন তারা তো জুলাই হুম, সনদে আসেইনি এবং তারা হচ্ছে হুম। আসলে খুব মেজর পলিটিক্যাল প্লেয়ার হিসেবে আসলে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারেনি। হুম। এট No, লিস্ট I গত think ১৫ that's বছরে absolutely হ্যাঁ, হুম, হ্যাঁ। সো absolutely that's এই বিষয়টা fine. আসলে But খুবই সুন্দর একটা জিনিস যে আমাদের এই স্পেকট্রামটা আসলে কাভারেজ দরকার। হ্যাঁ, but and at the same time a lot of interesting things can happen. মানে if you look into USA, at one point ডেমোক্রেটরা তো ছিল হচ্ছে গিয়ে more right leaning in a sense on rights question. মানে আপনি হচ্ছে গিয়ে black rights and other issues. রিপাবলিকানরা ছিল হচ্ছে গিয়ে more urban, একটু progressive বিষয়। এটা তো পুরা 180 ডিগ্রি হচ্ছে 30 গিয়ে ডিগ্রি ঘুরে ঘুরে গেছে। গেছে। এক্সাক্টলি হ্যাঁ, ঘুরে হ্যাঁ। গেছে। সেম হুম, থিং ক্যান হ্যাপেন হিয়ার যে মেবি এই স্পেসটাকে, মানে এটা নাও হইতে পারে, হইতেও পারে যে হুম, হুম, maybe BNP can start moving left or জামাত can start moving a bit left. তো তাহলে হয়তো হচ্ছে গিয়ে জামাত রাইট থেকে সেন্টার রাইটে চলে আসতে পারে। বিএনপি সেন্টার রাইট থেকে একটু লেফটের দিকে, সেন্টার লেফটের দিকে চলে আসতে পারে। মানে দ্যাটস ওয়ান পসিবিলিটি। অথবা দেয়ার ক্যান বি a নিউ মানে পলিটিক্যাল একটা ফ্রন্ট ফ্লুইডিটি দ্যাট আছে এটার ইমার্জ। মাঝখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, হুম, এটা হুম। ঘটতে পারে, অথবা আরো হচ্ছে গিয়ে ঐদিকেও যেতে পারে। বাট ঐদিকে ওরা যত যাবে তত হচ্ছে লেফটের জায়গাগুলো ওপেন হবে। এবং যেটা বললাম যে if no other options come, then at one point, yeah, there is an opportunity for AL to come back. থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। গল্প করে আপনার সাথে হুম, অসাধারণ একটা সময় কাটলো। হুম। আমরা আসলে হ্যাঁ, অনেক কিছু জানলাম এবং আমরা হোপ না, না, করছি না। যে হ্যাঁ, আমাদের পডকাস্ট থেকে যারা শুনবে তারা আরো অনেক বেশি জানতে পারবে গণভোট এবং আমাদের জুলাই সনদ থেকে যে সংস্কারগুলো আসছে। এবং তার হুম, বাইরেও আমরা আসলে অনেক জেনেরিক কিছু বিষয় নিয়ে গল্প করছি। যেগুলো হুম, আমাদের সবসময়ই জুলাই সনদ, গণভোট ছাড়াও যেগুলো আসলে হুম, অ্যাপ্লিকেবল। আমরা হোপ করছি যে আমাদের প্ল্যাটফর্ম হুম, থেকে এটা জনগণ বা সব যারা দেখছে বা শুনছে তাদের কাজে লাগবে এবং হুম, আমরা নিজেরাও আসলে অনেক কিছু জানতে পারলাম। আপনার সাথে গল্প true. করে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া।
না, থ্যাংক ইউ। ইট ওয়াজ রিয়ালি গ্রেট। হ্যাঁ। I don't know হ্যাঁ। কতটুকু কি হয়েছে বাট ইয়াহ ইট ওয়াজ রিয়ালি গুড। হ্যাঁ। না, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এটা অসাধারণ পডকাস্ট ছিল। আমি ফুয়াদের সাথে একমত। আমরা আসলে অনেক কিছু শিখলাম এবং আমাদের এই পডকাস্টটি যারা দেখবে হোপফুলি দে উইল গেট টু নো a lot of things and maybe that can change their mind during that 2026 February 12 election. Hopefully. হুম। থ্যাংক ইউ। থ্যাংক